এনিওয়ে, সো আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস নাম্বার 3 একটা বিপদ ঘটে গেছে, এখানে দেখতেই পাচ্ছ। মানে এটা তো বাংলায় লেখার কথা, ওটা ওই বাংলা কনভার্ট করা হয় নাই, 03 পড়ে গেছে। ক্লাস নাম্বার হচ্ছে 03, মানে 03। আমরা তো হুম ভিডিওটা স্মুথ না কাটছে এই স্মুথ তাহলে ইমন নেটওয়ার্কের সমস্যা মনে হয়। ওকে, চলো পড়াশোনা শুরু করি। বিসমিল্লাহ। আজকে অনেক কিছু পড়তে হবে, দেখো এই মাথা থেকে ওই মাথা চলে গেছে। বিক্রিয়ার অধ্যায় গত ক্লাসে পড়ার কথা ছিল, যেটা পড়তে পারি নাই আমরা সময়ের অভাবে। তো আজকে পড়তে হবে। সমাকলন বা যোগজীকরণ দেখতে হবে, কি এক বিপদ। এটাকে ইংরেজিতে কি বলে জানো তো? ইন্টিগ্রেশন। সো এটা একটা ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, তোমরা মোটামুটি জানো। আচ্ছা, তোমরা ভেক্টর পড়ছো বা গতি অধ্যায়ে ইন্টিগ্রেশন লাগে নাই? ও, তাহলে তো পারার কথা। তোরা নাটক করছো যে পারস না, কি বিপদ। আচ্ছা, আমি হালকা করে একটু দেখাবো না আর কি, ভুলভাল হলে কিছু মনে করিস না, হাসাহাসি করিস না আর কি। আচ্ছা, শূন্যক্রম। হুম ও আচ্ছা আচ্ছা। শূন্যক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক। হার ধ্রুবককে আমরা কি দিয়ে যেন প্রকাশ করি, মনে আছে? কে। হার হচ্ছে আর, আর হার ধ্রুবক হচ্ছে কে, রেট কনস্ট্যান্ট বলে ইংরেজিতে। আচ্ছা, সো এই জিনিসটা দেখতে হবে। তারপরে হচ্ছে আর কি দেখা লাগবে, আরও দেখা লাগবে হচ্ছে অর্ধায়ুর রাশিমালা, মানে শূন্যক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য এগুলা। আর হচ্ছে আপেক্ষিক বিক্রিয়া হার। এই আপেক্ষিক বিক্রিয়া হার কাকে বলে জানো? এটা হচ্ছে এই কে যেটা, অর্থাৎ হার ধ্রুবক, এটারই আর একটা নাম হচ্ছে আপেক্ষিক বিক্রিয়া হার। কেন যে এটা বলে, এর বইয়ের একটা ব্যাখ্যা আছে আর আমার ব্যক্তিগত একটা ব্যাখ্যা আছে, আমি দুইটাই দিব আর কি, যার যেটা ভাল লাগে। ওকে, চলো, সো বিসমিল্লাহ করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক বিক্রিয়ার অর্ধায়ু কাকে বলে। নাম শুনে তো বোঝাই যাচ্ছে অর্ধেক আয়ু, আয়ু তাই না, বয়স। সো এটাকে ইংরেজিতে বলে হচ্ছে, ইংরেজিতে কি বলে জানো? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে হাফ লাইফ। এটা নিয়ে তোমরা ফিজিক্সও একটু পড়বা, একটু মানে ভালোই আছে আর কি ফিজিক্স। ও আচ্ছা আচ্ছা, এসএসসিতে হয়তো বা শুধু নাম ছিল নাকি? কিসের ইকুয়েশন? তেজস্ক্রিয় বিক্রিয়ার অর্ধায়ুর। ও আচ্ছা, কি বলে 0.693 বাই কি জানি ল্যামডা। ওকে, দেখছো আমি কিন্তু ফিজিক্সও পারি। তাই না, ফিজিক্স কোর্স বাই আরিফ ভাই। ব্র্যাকেটে থাকবে কি জানিস, হজবরল, কারণ ও পড়ে পাস তো করা যাবেই না, যা ফিজিক্স জানতে সব ভুলেও যাবি, রাস্তায় পথে বসে যাবি থালা নিয়ে, যে কি রে বাবা। ওকে, সো কথাটা কি বলছে, কোনো বিক্রিয়ার অর্ধেক পরিমাণ শেষ হতে যে সময় প্রয়োজন হয়, অর্ধেক শেষ হয়ে যাবে কোনো একটা রিয়াকশনের। অর্থাৎ এই পরের কথাটা দিয়ে বুঝতে পারবা, প্রথম কথা দিয়ে অনেকে বোঝে না, মানে অঙ্ক করার মতো যথেষ্ট না। অর্থাৎ অর্ধেক পরিমাণ বিক্রিয়ক কি হবে বলো তো, উৎপাদে পরিণত হইতে যে সময় প্রয়োজন হয়, তাকেই বলে ওই বিক্রিয়াটার অর্ধায়ু। এই পরের কথাটা মনে রাখলে মনে হয় বেশি সহজ হয় আর কি, যে বিক্রিয়ক যতখানিক দিয়ে কাজ শুরু করব, ধরো তুমি একটা বিক্রিয়া শুরু করছিলা 2 মোল পার লিটার কোনো একটা দ্রবণ নিয়ে, তাহলে ওই বিক্রিয়কের ঘনমাত্রা এখন কত হয়ে যাবে বলেন তো, 1 মোল পার লিটার। বা 100 কেজি বিক্রিয়ক নিয়ে শুরু করছিলা, 50 কেজি খরচ হয়ে যাবে, তাহলে এখন রয়ে যাবে কত, 50 কেজি। বুঝিয়াছো কি আমার কথা? ওকে, তোমাদের কি ব্রাইটনেস ঠিক আছে নাকি এক্সপোজার একটু কম আছে বলে মনে হচ্ছে? ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখন ঘটনা হচ্ছে, আমরা একটা বিক্রিয়া লিখি, খুবই সিম্পল একটা রিয়াকশন চিন্তা করি। আমরা তো সব সিম্পল রিয়াকশনে চিন্তা করতেছি, কারণ আমাদের সিলেবাসে এরকম জটিল বিক্রিয়া নিয়ে কথাবার্তা নাই। আর নাই বলে মন খারাপের কিছু নাই, এটা তোমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবে আর কি, বুঝছো না? মানে এখন জাস্ট আইডিয়াটা হইলে হয় আর কি। তো এ বিক্রিয়া করে ধরো কোনো একটা প্রোডাক্ট বানাচ্ছে, ব্যাপার না, কোনো একটা প্রোডাক্ট বানাচ্ছে। এখন আমাকে বলো বিক্রিয়ার শুরুতে টাইম যখন হচ্ছে 0, তখন এখানে কি পরিমাণে বিক্রিয়ক ছিল, ধরে নিলাম এ পরিমাণে বিক্রিয়ক ছিল, এ মোল, গ্রাম, যে কোনো কিছু হইতে পারে। এটা ছিল হচ্ছে 0 পরিমাণ। কিছু সময় পরে টাইমের ভ্যালু যখন টি, যে কোনো একটা ভেরিয়েবল টাইম, তখনও কি এ থাকবে? দ্য আনসার ইজ নো, এ থেকে কিছু একটা কমে যাবে। ধরে নিলাম এক্স চলে গেল, তাহলে এ মাইনাস এক্সটাকে আমরা কি বলতে পারি, এখন অবশিষ্ট কতখানিক আছে, ঠিক না? আচ্ছা, তাহলে এখানে তৈরি হবে কত, ধরে নিলাম এক্স তৈরি হইল,
যদি এটা ভরের হিসাব হয় তাহলে এইখান থেকে যে পরিমাণ চলে যাবে ওখানে কিন্তু ওই পরিমাণেই থাকবে, কিন্তু এটা যদি মোলের হিসাব হয় তাহলে কিন্তু আরও অনেক কাহিনী হইতে পারে, সেগুলো এখন বলতেছি না, সাম্যাবস্থার মধ্যে বলবো। তো এখন ঘটনা হচ্ছে এই এক্স এর ভ্যালুটা ইনিশিয়ালি কত থাকে বলো তো? এক্স এর পরিচয় কি? যতখানি উৎপন্ন হয়েছে সেটা না, অর্থাৎ উৎপাদের পরিমাণ। আমাকে একটু বলো তো এই এক্স এর পরিমাণটা মানে ভ্যালুটা প্রথমে কত? 0। হ্যাঁ, এক্স জিনিসটা কিন্তু একটা ভেরিয়েবল, এক্স মানে উৎপাদের পরিমাণ। সো এক্স এর ভ্যালুটা শুরুতে হচ্ছে 0, যত সময় যাবে তত এক্স এর মানটা বাড়তে থাকবে। সো এক্স ইজ এ ভেরিয়েবল। তোরা কি বুঝছিস আমার কথা? বুঝছি ভাইয়া। ওকে, তাহলে এখন আমাকে একটু বলো যে আমরা অর্ধায়ুর ডেফিনেশনটা কিভাবে দিব, মানে ম্যাথমেটিক্যালি বলবো যেটা যখন এক্স এর ভ্যালুটা কিসের সমান হয় বলো তো আমার একটু? a/2। যখন এক্স ইকুয়াল টু a/2 হয়, ওই ঘটনা ঘটার জন্য যে সময়টা প্রয়োজন হয় তখন টাইম আমাদের যেটা হবে ওই টাইমটাকে বলবো আমরা t½ th। বোঝো না এই ব্যাপারটা? ফিজিক্স বইতে এটাকে লেখে এইভাবে, টি লিখে এখানে একটা হাফ লেখে। আমি এটা করি না। কেন করি না? আমার এটার সাথে অনেক তিক্ত অভিজ্ঞতা জড়িত আছে। কি তিক্ত অভিজ্ঞতা? বহুত সময় আমার ফলাফলটা দেখছি এরকম করে, ধরো কোনো একটা ইকুয়েশনে এরকম লিখবে আর কি, যে t½ ইকুয়াল টু হচ্ছে 0.693 বাই হচ্ছে কে, ওই যে ল্যামডা দিয়ে যেটাকে ফিজিক্সে লেখে, কেমিস্ট্রিতে ওটাকে কে দিয়ে লেখে, একই কথা আর কি, রেট কনস্ট্যান্ট। সো এইটা লেখার পরের বার তারা কি করবে বুঝছো? তারা বলবে যেটা পরের লাইনে এরকম করতে দেখছি যে t×½ এটার মানে তো হইতেছে t/2। আমি তো সাই থাকি যে করে কি বাট এরকম অজস্র মেধাবীদেরকে আমি এরকম করতে দেখছি, এই কারণে এটা দিয়ে লিখি না, আমি th লিখি, h মানে হাফ। বুঝিয়াছো কি আমার কথা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। সো দ্যাট ইজ দ্য ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ হাফ লাইফ। এই জিনিসটা যে মুহূর্তে এক্স এর ভ্যালুটা হয় a/2, ওই মুহূর্তে যে টাইমটা হয় আমাদের ওই টাইমটাকে আমরা বলি হচ্ছে ওই বিক্রিয়ার অর্ধায়ু। বুঝেছ? বুঝছি ভাইয়া। খুব সৌন্দর্য, এটা মনে রাখো তাহলে খুব কাজে লাগবে। চলো এবার একটু ইন্টিগ্রেশন শিখে আসি আমরা, কি বলো? সো ইন্টিগ্রেশন জিনিসটা কি যদি আমি হালকাভাবে বলি, প্রাইমারিলি ইউ শুড নো ইন্টিগ্রেশন জাস্ট একটা গাণিতিক অপারেটর। সো এখন অপারেটর কি হোপফুলি তোমরা জানো। অপারেটরের উদাহরণ দাও তো আমাকে একটু। প্লাস মাইনাস। প্লাস মাইনাস, লগ, গুণ, ভাগ, রুট ওভার। সো রুট ওভারের কোনো মানে নাই, এইটার কোনো মানে নাই, কিন্তু এইটা যখন কোনো একটা গাণিতিক রাশির উপরে অপারেট করে, ধরো 2 এর উপরে অপারেট করলো বা এক্স এর উপরে অপারেট করলো, এর একটা মিনিং আছে, তাই না? সো একইভাবে ইন্টিগ্রেশন যে ব্যাপারটা, এটার কোনো মিনিং নাই। এই যে শুধুমাত্র যদি আমি এই সিম্বলটা লিখি, এটার কোনো মানে নাই, কিন্তু এটা যখন কিছু একটার উপর অপারেট করে তখন এর একটা মিনিং আছে। আর আরও একটা ব্যাপার হচ্ছে এই, আমাকে একটু বলো তো এইটার কোনো মিনিং আছে, এইটার কোনো মানে আছে? এই সিম্বলটার মানে নাই, এইটার আবার এই বস্তুটা লাগবে, ব্যাপারটা এরকম। তো আরেকভাবে বলি, ধর শুধুমাত্র লগের কোনো মিনিং নাই, এটা জানিস তো না? শুধুমাত্র লগের কিন্তু কোনো মিনিং নাই, লগের একটা ভিত্তি লাগবে। ধরো ভিত্তিতে আমাদের আছে 10, কিছু না লিখলে আমরা বুঝে নেই এখানে 10 আছে। সো একইভাবে ইন্টিগ্রেশনের ব্যাপারটাও ওই রকম, শুধুমাত্র ইন্টিগ্রেশনের কোনো মানে নাই, এখানে অবশ্যই একটা কি থাকা লাগে বলেন তো? dx dy, মানে যার সাপেক্ষে ইন্টিগ্রেট করবা। জাস্ট লাইক ডিফারেন্সিয়েশন, যেমন আমরা কি বলি dy/dx, এটাকে আমরা কিভাবে পড়ি, মানে আমরা এটাকে পড়ি y কে মূলত ডিফারেন্সিয়েট করতেছি কার রেসপেক্টে বলেন তো? x এর রেসপেক্টে। সো ব্যাপারটা ওইরকম যে শুধুমাত্র ইন্টিগ্রেশনের কোনো মানে নাই, ইন্টিগ্রেশনের সাথে অবশ্যই কিছু একটা থাকবে যে কার সাপেক্ষে তুমি ইন্টিগ্রেট করতেছো। ওকে, এবং ওইখানে একটু জেনে নাও এই dx যদি হয় তার মানে আসলে x অ্যাক্সিস বরাবর আমরা আসলে ইন্টিগ্রেট করতেছি, x অ্যাক্সিস বরাবর যোগ করে যাচ্ছি, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রাইমারি আইডিয়া যে এটা একটা ভাই গাণিতিক অপারেটর আর কিছু না। দ্বিতীয় কথা হচ্ছে এটা ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ, কোনো ফাংশনের অধীনে নির্দিষ্ট সীমানায় আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের একটা কৌশল, জাস্ট একটা টেকনিক, একটা মেকানিজম, আর কিচ্ছু না। মানে কি, ধরো এইটা একটা ফাংশন, কোনো একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, আই ডোন্ট নো কিছু একটা হবে আর কি, এটা ওরার ডিম, সেটার অধীনে দেখো কিছু ক্ষেত্র তৈরি হচ্ছে। যেমন আমি যদি এখানে মার্ক করি এইটুকু জায়গায় একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই যে রেড মার্ক দেওয়া, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে। আবার যদি আমার ইচ্ছা করে যে এইটুকু কার্ভের আন্ডারে কি পরিমাণে এরিয়া হয়েছে, এখন তুমি তো বলতে পারো এটা তো ভাই আন্ডারে হয় না, এটা তো ওভারে হয়েছে। আন্ডার ওভার ব্যাপার না, মানে ওই মানে ম্যাথমেটিক্যাল সেন্সে এই সবই আন্ডার। তোরা কি বুঝছিস আমার কথা বাবা? আচ্ছা, এই ক্ষেত্রফলগুলো আমরা বাইর করব। তারপরে ধরো এইরকম একটা কার্ভ আছে, এই যে এইরকম একটা ঘোড়ার ডিম মার্কা কার্ভ আছে, একটা প্যারাবোলিক একটা কার্ভ।
সো সেই কার্ভের ভিতরে যে ক্ষেত্রফলটা আছে সেটা বাইর করার জন্য যে টেকনিকটা ম্যাথমেটিশিয়ানরা বাইর করছে, মানে বেসিক্যালি নিউটন আর লিবনিজ, সেই টেকনিকটা হচ্ছে এই পুরো জায়গাটাকে এরকম ছোট 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 কতগুলো সেগমেন্টে ভাগ করে নাও। প্রতিটা সেগমেন্টের যে ক্ষেত্রফল এটাকে যদি তুমি যোগ করো তাহলে তুমি টোটালটা পাই যাবা নাকি। এখন ওইটা পাইতে গেলে আবার এখানে কিছুটা জিনিস লস যায়। সে লসটা কি? সেই লসটা হচ্ছে তোমার এই যে ব্ল্যাক মার্ক করা জায়গাগুলো, এই যে যেটাকে ওরা হলুদ মার্ক করছে, আমি এখন ব্ল্যাক করতেছি, এই জায়গাগুলো না মিস যায়। ওই মিস যাওয়াকে আবার ফিরায় আনা যায়। সে ফিরায় আনার পদ্ধতিটা কি বলো তো আমাকে একটু। উচ্চটাকে টেন্স টু 0 ধরতে হবে। টেন্স টু 0 ধরার পরেও তোমার কিছু না কিছু মিস যাবে। সেই জন্য যে কাজটা করে, ধরো এই ফাংশনটার নাম হচ্ছে আমরা দিলাম এফএক্স, এটা হচ্ছে এফএক্স কোনো একটা। সো আমরা যখন ইন্টিগ্রেশন করব, কাকে ইন্টিগ্রেট করব? এফএক্সকে ইন্টিগ্রেট করব, মানে ফাংশন অফ এক্সকে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। সেটা করলে আমরা কি পাই? আচ্ছা ধরে নিলাম এটা এফএক্স না, এটাকে এফএক্স ধরার নিয়ম না, এটাকে আমি একটু আগে শিখছি, এটাকে বেসিক্যালি ফাই এক্স ধরার নিয়ম, এক গুরুর কাছ থেকে শিখছি। সেই গুরুকে আমি একটু পরে বলবো না, একটু পরে মানে তোমাদেরকে ক্লাসে বলবো না, আমি গ্রুপে পোস্ট দিয়ে দিব না। সো ফাই এক্স ধরলাম, তোরা কি বুঝছিস ব্যাপারটা? ফাই এক্সকে ইন্টিগ্রেট করতেছি, মানে এটা একটা ফাংশন অফ এক্স, এটা করলে যেটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে এফ এক্স। এটা আমি জীবনেও কোনোদিন জানতাম না, আজকে জানছি। তো এটা করার পরে আবার এইটা এই এফ এক্স যেটা পাইছো সেটা কিন্তু এই যে পিঙ্ক কালারের যে বক্সগুলো না, সেটা কিন্তু এইগুলা পাইছো, এই ক্ষেত্রফলগুলো পাইছো, বুঝেছো? এখন ওই বাদ যাওয়া যে ক্ষেত্রফল সেটাকে ফিরায় আনার সবচেয়ে মজার টেকনিকটা হচ্ছে কি করা বলেন তো আমাকে একটু। এইখানে প্লাস সি করা, কোনো একটা কনস্ট্যান্ট একটা পার্ট বাদ গেছিল, সেই বাদ জিনিসটাকে ফেরত আনার সবচেয়ে মজার টেকনিক হচ্ছে এটা। তোমরা কি বুঝিয়াছো? আচ্ছা এখন এখানে আরও যদিও কিছু কিন্তু আছে, আমি তোমাদের লেভেলের জন্য বলতেছি। এনিওয়ে, সো এখন আমি যে ইন্টিগ্রেশনটা করছি, এই ইন্টিগ্রেশনটাকে আমরা বলি ইনডেফিনেট ইন্টিগ্রাল। ইনডেফিনেট বাংলায় বলে অনির্দিষ্ট যোগজীকরণ বা যোগযোগকরণ, হোয়াট এভার, আই ডোন্ট নো, অনেক বছর আগে পড়ছি এগুলা। সো ইনডেফিনেট মানে কি? তুমি এই কার্ভ যতক্ষণ চলুক, যেখান পর্যন্ত চলুক, যেখান থেকে শুরু হয়ে যে কোনো জায়গায়, কমন এর আন্ডারের ক্ষেত্রফল বাইর করার জন্য একটা ফর্মুলা পাইছো, বুঝেছো? এখন আমি যদি জানতে চাই যে ভাই আমি এই জায়গা থেকে এইটুকুর অধীনে যে ক্ষেত্রটা হয়, অর্থাৎ তোমার আমি যদি মার্ক করে দেই, ধরো এই যে জায়গাটা, এইটুকু আমি পাইতে চাই, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই কালারটা কি দেখা যায়? এই যে এইটা যদি পাইতে চাই আমি, তাহলে তখন আমার কি করা লাগবে জানো? লিমিট বসাইতে হবে, একটা সীমানা বসাইতে হবে যে এটার মান ধরো এক্স ইকুয়াল টু কথার কথা 5 ছিল, আর এটার মান ছিল এক্স ইকুয়াল টু 6 বা হোয়াট এভার, আই ডোন্ট নো। এই সীমানার মধ্যে তখন আমরা ইন্টিগ্রেট করি। তোমরা কি বুঝাচ্ছ আমার কথা? তখন আমরা এই লিমিটটাকে কিভাবে বসাই? তখন আমরা এটাকে এইভাবে বসাই আর কি। তখন আর সি থাকবে না, ডেফিনেট ইন্টিগ্রাল হলে তখন সি থাকবে না, তখন আমরা বলবো ইন্টিগ্রেশন 5x dx 5 to 6, এরকম আর কি। বুঝেছো? ওকে, বুঝলাম। এখন ঘটনা হইতেছে, তো এইটার জন্য আমরা একটা অ্যানিমেশন দেখি, ওই যে ছোট ছোট অংশে যে ভাগ করে নেয় সেটা কিভাবে করে। এখানে খুব সুন্দর একটা অ্যানিমেশন দেখানো আছে, উইকিপিডিয়া থেকে নেওয়া, এমন না যে আমরা বানাইছি। এই যে যত ছোট ছোট অংশে ভাগ করব তত দেখো ওই যে বাদ যাওয়া ক্ষেত্রগুলো ওইগুলো কিন্তু কমে আসতেছে। সো এই জন্য বুঝতে পারছিস তো নাকি ব্যাপারটা? মানে স্টেপিং করে নিচ্ছে, যত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিবে, দেখা যাচ্ছে তো নাকি? ওকে, সো তোমরা একটা কথা প্রায়ই ব্যবহার করে থাকো, সেই কথাটা হচ্ছে কি জানো? লিমিট ডেল এক্স টেন্ডস টু 0, এরকম বলো না? তো ওই কথার মানে কি আসলে? এইটুকুকে তুমি বলতেছো একটা ডিএক্স, এইটুকুকে তাহলে কি আর একটা ডিএক্স, এরকম না? এই যে ক্ষুদ্র পরিমাণ ডিএক্স, এই ডিএক্স এর মানটা যত ছোট হবে ততই তোমার হিসাব সূক্ষ্ম হবে, এবং নর্মাল যে আমার জিওমেট্রি ব্যবহার করে ক্ষেত্রফল বাইর করা, তার চেয়ে ইন্টিগ্রেশনে অনেক সূক্ষ্ম মান দিবে। সো দ্যাটস ওয়াই এই সব ক্ষেত্রে ডিএক্স টেন্ডস টু 0, মানে এইটার মানটা শূন্যের কাছাকাছি হওয়াটা মারাত্মক জরুরি। যদি তোমার এই ডিএক্স এর ভ্যালুটা অনেক বড় হয় তাহলে আর এটা আসলে ইন্টিগ্রেশনের সীমানার মধ্যে পড়ে না, মানে ইন্টিগ্রেশনের লেভেলে পড়ে না, এটা আসলে তোমার ওই নর্মাল যে জ্যামিতি একে একে করা ওইটা হয়ে যায় আর কি। সো দ্যাটস দ্য মেইন ডিফারেন্স, যে এই যে অক্ষ বরাবর তুমি ইন্টিগ্রেট করবা, তুমি চাইলে ইন্টিগ্রেশন ওয়াই অক্ষ বরাবরও করতে পারো, কোনো প্রবলেম নাই। সেই ক্ষেত্রে তোমার কোনটা 0 হল টেন্ডস টু 0 হওয়া লাগবে বলেন তো? ডিএক্স নাকি ডিওয়াই, কোনটা? ডিওয়াই টেন্ডস টু 0 হওয়া লাগবে। ডিওয়াই টেন্ডস টু 0 হওয়া লাগবে, মানে যে অক্ষ বরাবর যাচ্ছ ওই অক্ষ বরাবর 0 হওয়া লাগবে আর কি, খুবই কম হওয়া লাগবে। আচ্ছা, সো এরপরে চলো ইন্টিগ্রেশনের
ক্লাসিফিকেশন একটু দেখে নেই। এটা তোমাদের বয়সে থাকতে আই উইশ আমাকে কেউ দেখাই দিত। তোমাদের লেখাগুলো পড়তে মনে হয় কষ্ট হচ্ছে নাকি? এই নামগুলো আমি তো তোমাদের বয়সে শুনিও নাই, বাট তোমাদেরকে জাস্ট নাম শোনাইতে আসছি। এমন না যে আমি এখান থেকে কিছু দেখাবো। এই দেখায় মানে নাম শোনা রাখলে সুবিধা যেটা, হয়তো বা যদি কারো আগ্রহ থাকে সে আরও ফার্দার জেনে নিবে আর কি। সো দেখো, এই যে প্রথমে ডেফিনেট ইন্টিগ্রালের কথা বলছিলাম। ডেফিনেট ইন্টিগ্রাল মানে কি? লিমিট আছে না লিমিট নাই বলেন? আছে লিমিট। লিমিট আছে। তার মানে ধরো ইন্টিগ্রেশন ফাই এক্স ডিএক্স, ফাই এক্স ডিএক্স একটা লিমিট আছে ধরো এ থেকে বি, এটাকে আমরা বলি ডেফিনেট ইন্টিগ্রাল। এরপরে এই বস্তুটাই যদি আমি নিয়ে যাই ওইখানে উইদাউট দ্য লিমিট, তখন আমরা বলি হচ্ছে ইনডেফিনেট ইন্টিগ্রাল। তোমরা কি বুঝেছো? হ্যাঁ ভাইয়া। ওকে, আচ্ছা। তারপরে ধরো ইমপ্রপার ইন্টিগ্রাল কাকে বলে জানো? সেটা হচ্ছে লিমিট ইউজ করে লিমিট ইউজ করে কি ব্যবহার করে? এই লিমিট ইউজ করে ইন্টিগ্রাল সলভ করে ইমপ্রপার ইন্টিগ্রাল। তাহলে তো ডেফিনেট ইন্টিগ্রাল হইতো। মানে ইন্টিগ্রেশন একটা লিমিটের সংজ্ঞা আছে, যেরকম মূলনীতি অন্তরীকরণের একটা সংজ্ঞা আছে, লিমিট ইন্টিগ্রেশনের একটা সংজ্ঞা আছে। আচ্ছা, আমি ওগুলো জানি না, তুমি কি বলতেছো। আমি যেটা জানি সেটা বলি। ধরো একটা ইন্টিগ্রেশন যদি আমি এরকম করি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে কোনো একটা ফাংশনের আমি ইন্টিগ্রেট করতেছি। যেমন ধরো তোমাদের মনে আছে নিশ্চয়ই যে ওই যে বয়েলের সূত্রের যে গ্রাফটা, বয়েলের সূত্রের যে গ্রাফটা আমাদের ছিল, সেটা কেমন ছিল মনে আছে আপনাদের? অ্যাসিমটোটিক বলছিলাম। এইরকম একটা কার্ভ, যেটা কোথায় যায় মিশছে? অসীমে যেয়ে মিশছে। এক্স অক্ষে অসীমে, ওয়াই অক্ষে অসীমে। এখন এই ক্ষেত্রের অধীনে যে ক্ষেত্রফলটা হয়, এইটা যদি তুমি বাইর করতে চাও, তাইলে বন্ধু তোমার লাগবে হইতেছে ইমপ্রপার ইন্টিগ্রাল। বুঝেছো? মানে সহজ ভাষায় বললে এরকম। আর ফরগিভ মাই ইগনোরেন্স, মানে আমি অনেক কিছু নাও জানতে পারি। সো তোমরা ডেফিনেটলি আমার চেয়ে বেটার জানো। আমি কত বছর পরে আজকে ইন্টারনেটে কথা বলতেছি তোমরা জানো না, যদিও কয়েকদিন আগে অফলাইনে দেখাইছি একবার, জাস্ট হালকা করে, বেশি ডিটেল যাই নাই। আচ্ছা, তারপরে লাইন ইন্টিগ্রাল খুবই মজার একটা আইডিয়া। তোমরা যারা লাইন ইন্টিগ্রাল নাম শুনছো বা করছো? না, শুনছি করি নাই। আচ্ছা, মানে ধর ইন্টিগ্রেশন দিয়ে তো মূলত আমরা ক্ষেত্রফল বের করতেছি। এখন আমি যদি বলি একটা কার্ভড প্যাথের লেন্থ কত, কিছু মনে হয় বোঝো নাই। মানে একটা কেমনে বুঝাই, ধরো একটা মিসাইল মারতেছো তুমি। ইমন এইখান থেকে একটা মিসাইল মারছে, হাইপারসনিক মিসাইল, ধরো কোনো একটা জায়গা উদ্দেশ্য করে, যে আটলান্টিক মহাসাগরের মাঝখানে ফেলবে, ওইখানে ওর নানা আছে। তো এখন ঘটনা হচ্ছে, তুই একটু ভেবে দেখ, এই লিনিয়ার প্যাথ, লিনিয়ার ডিস্টেন্সটা ধরা গেল যে 300 কিলোমিটার। এখন সেটা হচ্ছে ওর ফিউল এক্সপার্ট। এখন ফিউল এক্সপার্ট কেমিস্ট বলে দিছে যে আমি যে জ্বালানিটা ভরে দিলাম, এইটা হচ্ছে 300 কিলোমিটার চলতে পারবে সে। এখন তোমাদের কি মনে হয় যে ওই মিসাইল জায়গা মতো পৌঁছাবে? না, পৌঁছাবে না। পৌঁছাবে না। তার কারণটা হচ্ছে ওই 300 কিলোমিটার দ্যাট হ্যাজ টু রান থ্রু দ্যাট কি বলতো, কার্ভড প্যাথ। তো এই বক্রপথ, যেটা এই বক্রপথে হয়তো বা এইটুকু 300 কিলোমিটার, এইখানে যে ফিউল শেষ, জ্বালানি শেষ, ওর মোমেন্টামের কারণে আরেকটু গেছে, যে টুপুস করে যা পড়ে গেছে। তোমরা কি বুঝছো আমার কথা? সো তখন আমাদের কি লাগে, কার্ভ প্যাথের লেন্থটা লাগে। তখন আমরা হচ্ছে এই লাইন ইন্টিগ্রাল করি। তারপরে লাইন ইন্টিগ্রালের আর একটা মজার ব্যবহার দেখো, ওইটা আমাদের ওই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স যেটা ছিল, কি বলে, মেশিন থিওরি অফ মেশিনস, ওইখানে আমরা ব্যবহার করছিলাম। সেটা হচ্ছে যে ধরো তোমার কাছে তোমার একটা স্প্রিং বানানোর ফ্যাক্টরি আছে। স্প্রিং বুঝো তো, রেলগাড়ি বা গাড়িতে স্প্রিং লাগে আর কি। সো এখন সেই স্প্রিংয়ের বানানোর জন্য তুমি লোহা কিনে নিয়ে আসছো, বেশ ভালো ফ্লেক্সিবল লোহা, স্পেশালি ডিজাইনড লোহা বা মেটাল বানায় নিয়ে আসছো, একটা স্পেশাল সংকর ধাতু। তো এখন ঘটনা হচ্ছে তোমার কাছে আছে ধরো যে 50 ফিট লম্বা একটা লোহা, এইটা দিয়ে তুমি কতগুলা যে স্প্রিং বানাইতে পারবা। তো সেইটা বাইর করার জন্য তোমরা কি বুঝতেছো আমি কি বলতেছি? এইরকম একটা স্প্রিং, এরকম কিছু একটা আছে। সেই স্প্রিং এর যে লেন্থটা লাগবে, সেটা কি তুমি শুধু এই দৈর্ঘ্য জানলে কাজ হবে? তুমি কি চড়াটুকু জানলে কাজ হবে? দুইটা তথ্যই লাগবে, সাথে আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে স্প্রিং এর পিচ কত। পিচ মানে বুঝছো কিনা, মানে প্রতি একবার ঘুরে আসলে কত লেন্থ দৈর্ঘ্য বরাবর যায় আর কি। পিচ বুঝছিস আমার কথা নাকি? মানে তোদের ওই যে স্ক্রু গজ না কি পড়ার সময় মনে হয় পিচ পড়ার কথা, যে পুরো একবার যদি ঘুরাই আমি, যতখানি মানে একবার সার্কুলার প্যাথে ঘুরাইলে যতটা লিনিয়ার ডিস্টেন্স অতিক্রম করে, একটা স্ক্রুর কথা চিন্তা করো, যতই ঘুরাচ্ছ ততই কি ভিতরে ঢুকে যাচ্ছে না?
আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলে কি বের হয়ে আসতেছে। সো আমি প্রতি 180 ডিগ্রি রোটেশনের জন্য কতখানি করে আগাচ্ছে, কত মিলিমিটার বা কত সেন্টিমিটার করে আগাচ্ছে, ওটার বলে পিচ। সো এই স্প্রিংয়ের পিচ লাগবে, আবার স্প্রিংয়ের যে থিকনেস মানে কত মোটা রড, তার অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো আলটিমেটলি তোমার যে 50 ফিট লেন্থ, ওইটা দিয়ে কিন্তু পেঁচায় পেঁচায় বানাইতে হবে। সো আলটিমেটলি তোমার লাগবে এইখানে কিন্তু লাইন ইন্টিগ্রাল করা। তোরা কি বুঝিস নাই আমার কথা? সো দ্যাটস হোয়াট ইকল লাইন ইন্টিগ্রাল। অনেক কাহিনী আছে। এখন আবার লাইন ইন্টিগ্রালটা যদি এমন হয় যে মাথা দুইটা মিশে গেছে, মানে ধরো ব্যাপারটা এরকম যে একটা স্প্রিং এরকম যে এরকম ঘুরে এসে এই মাথা আবার মিশে গেছে, সো তখন যে লাইন ইন্টিগ্রাল করে ওইটারে বলা হচ্ছে কন্ট্যুর ইন্টিগ্রাল। এটা আমরা ম্যাথ কোন একটা কোর্সে শিখছিলাম, আমার খেয়াল নাই, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে। কন্ট্যুর ইন্টিগ্রাল, কন্ট্যুর মানে একটা ক্ষেত্র, আবদ্ধ ক্ষেত্র। তোরা কি বুঝছিস আমার কথা বাবা? ওকে, তারপরে ধরো সারফেস ইন্টিগ্রাল। এই সারফেস ইন্টিগ্রাল আর ডাবল ইন্টিগ্রালের মানুষ পেঁচায় ফেলায়। আমি নিজেও তোমাদের বয়সে তো শুনি নেই এগুলা, মানে ইভেন ইঞ্জিনিয়ারিং পড়ার সময় অনেকদিন আমি জানতাম সারফেস ইন্টিগ্রাল মানেই হচ্ছে ডাবল ইন্টিগ্রাল। ব্যাপারটা আসলে এরকম না আর কি। তো সারফেস ইন্টিগ্রালের ডাবল ইন্টিগ্রাল সহজ, দেখে নিলে বুঝবা। সারফেস ইন্টিগ্রালের কাহিনী হচ্ছে, তোরা কি এটা দেখে বুঝতেছিস একটা 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 আবার আবদ্ধ ক্ষেত্র পাইলো কোথায়, মানে একটা ধর কাপড় বা ইয়া আর কি, পর্দা এরকম আছে। এটা হচ্ছে ইমনের নানি এর নিচে আছে, এটা ইমনের নানির মাথা, ইমনের নানির এই যে নাক বেরোয় আছে, এটা হচ্ছে ইমনের নানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তোরা কি বুঝছিস ব্যাপারটা? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ইমনের নানি। তো ইমনের নানির মাথার উপরে পর্দা দিছে আর কি, ঘোমটা দিছে। হ্যাঁ, পরপুরুষের সামনে সেভাবে যায় না। সো ঘটনা হচ্ছে যে মাথার উপরের পর্দাটা কল্পনা কর, ঠিক আছে, এরকম একটা সারফেস, ওই ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত সেইগুলো বাইর করার জন্য সারফেস ইন্টিগ্রাল করে আর কি। সো ডাবল ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল, অনেক কাহিনী আছে। ট্রিপল ইন্টিগ্রাল, এগুলো আবার আলাদা। ট্রিপল আর ভলিউম কিন্তু একই না আর কি। তারপর কোয়াড্রুপল ইন্টিগ্রাল, মানে ডাবল ট্রিপল কোয়াড্রুপল এরকম আর কি যাবে। সো অনেক ধরনের ইন্টিগ্রাল আছে। আমি জাস্ট তোমাদের আগ্রহ সৃষ্টি করার জন্য বলতেছি। এইগুলোর নাম দেখে যদি কেউ একটু গুগল সার্চ করে আর একটু শেখো, বা কোনো ম্যাথ ভাইয়ের কাছে শেখো, ভাইয়া বা স্যার যাই হোক, মানে অনেক কাজে লাগবে আর কি। আমি জাস্ট এই জন্য নামটা বলে রাখলাম। ওকে, সো এই সিম্বলগুলোও দেখে রাখতে পারো চাইলে, যে এই সিম্বলগুলোও এক একটার জন্য এক এক রকম আর কি। যেমন তোমরা এগুলো দেখতে পাচ্ছ না মনে ঠিক মতো, যেমন ক্লকওয়াইজ ইন্টিগ্রাল একটা মজার ব্যাপার। ক্লকওয়াইজ ইন্টিগ্রালের সিম্বলটা হচ্ছে এরকম। আমি যদি আঁকার চেষ্টা করি, ইন্টিগ্রেশন সাইন দিয়ে এই যে ক্লকওয়াইজ এরকম একটা অ্যারো দিতে হয় আর কি। আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে, ওই অ্যারোটাই জাস্ট আমার উল্টা করে দিতে হবে। তোমরা বোঝো না এই ব্যাপারটা? এগুলোর জন্য www.google.com অথবা wikipedia.com অথবা youtube.com অনেক কিছু আছে আর কি, অথবা imonজ্ঞানী.com, বিভিন্ন কিছু হইতে পারে, ঠিক আছে। আজকে দেখা গেল রাতের বেলায় নতুন একটা ওয়েবসাইটের লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপে চলে আসলো, ইরফান বানায় পাঠাইলো imonজ্ঞানী.com। এটা বলা যায় না, এটা নিরাপদ না, ইমন কোনোভাবেই নিরাপদ না যতদিন ইরফান বেঁচে আছে। আচ্ছা, সো তারপরে তোমার কি বলে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল আমরা অ্যাডমিশনের সময় শিখছিলাম, মনির ভাই দেখাইছিল আর কি। তো এই হাবিজুবি আছে আর কি বিভিন্ন রকম। দেখো, আমি জাস্ট তোমাদের আগ্রহ সৃষ্টি করার জন্য বলতেছি, আমার উদ্দেশ্য এগুলো শেখানো না আর কি। ওকে, চলেন এবার আমরা সমাকলনের সূত্রগুলো একটু দেখে নেই। সো কিছু ফর্মুলা আমাদের লাগবে, আমার চেয়ে তোমরা মনে হয় ভালো পারো, তাও আমি একটু বলে দেই। সেটা হচ্ছে ফর্মুলাগুলোর মধ্যে যেগুলো আমাদের কাজে লাগবে আজকে বা খুব নিয়ার ফিউচারে, সেগুলো আমি দেখায় রাখতেছি, আর কিছু না। আচ্ছা, সো প্রথম কথা, ইন্টিগ্রেশনের একটা সিস্টেম হচ্ছে, এ ধরো কোন একটা কনস্ট্যান্ট, আর এফ এক্স তো বুঝছো ম্যাথমেটিক্যাল একটা ফাংশন, আর ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি। সো নিয়ম হচ্ছে ইন্টিগ্রেশন আসলে কনস্ট্যান্টের উপর অপারেট করে না। তাহলে ওই কনস্ট্যান্টটা কি করবো আমরা, বাইরে পাঠায় দিয়ে তারপর লিখবো এফ এক্স ডিএক্স। বুঝেছো? ডিফারেন্সিয়েশনের মতোই, ডিফারেন্সিয়েশনের কনস্ট্যান্টের উপর অপারেট করে না। আচ্ছা, তারপরে আসো এবার ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলাটা জানো কি? এক্স টু দি পাওয়ার কি ছিল? n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস হচ্ছে ওয়ান। আচ্ছা, এখন হ্যাঁ, এইটা আমি বলতে গেছিলাম যে এগুলো কিন্তু সব ইনডেফিনিট ইন্টিগ্রাল করা হচ্ছে, অনির্দিষ্ট। সো প্লাস সি লেখা লাগবে, আমি পরে লিখতেছি। আচ্ছা, তারপরে ইন্টিগ্রেশন ডিএক্স যদি হয় তাহলে কি আসে বলেন তো? হ্যাঁ, এক্স আসবে। তারপরে 1/x dx যদি হয় ইন্টিগ্রেশন, এটারে কি বলে? ln x, যেটাকে তোমরা ln x বলো, আসলে ln x ন্যাচারাল লগারিদম। আচ্ছা, ইন্টিগ্রেশন sin x dx কি হয় জানো? মাইনাস cos x। আর ইন্টিগ্রেশন cos x dx কি হবে? sin x হবে আর কি। কেন এরকম হয় এগুলোর উত্তর আমাদের ম্যাথের ভাইয়ারা ভালো জানে, ম্যাথের স্যাররা ভালো জানে, ওটা আমার জানানোর কাজ না। জাস্ট ফর্মুলা আমরা ব্যবহার করব আর কি। সব জায়গাতে একটা করে প্লাস সি আছে। আচ্ছা, এইসব জায়গায় কি 2-3টা করে প্লাস সি থাকতে পারে নাকি একটা করেই থাকবে? আচ্ছা, গরু
তুই চাইলে 100টা সি দিতে পারো, সবগুলা সি এর যোগফল তো আরেকটা সি। একটা কনস্ট্যান্ট দিলেই হয়, মানে হ্যাঁ 100 কোটি দিলেও তো একই জিনিসই। একটা কেন, তুই 2টা 10টা 5টা যা মন চায় দে না, মানে একটা কনস্ট্যান্ট আছে আর কি, কোন কনস্ট্যান্ট জানি না। ওকে এবার আসো। সো আমার হাতের লেখা বুঝবা না, তাই তোমাদেরকে ফ্রেশ করে লিখে দেওয়া হয়েছে, আর কিছুই না, এই জাস্ট এই স্লাইডে যা আছে এখানে আছে আর কি। ওকে এবার আসো আমরা একটু দেখবো সমাকলনের সূত্রগুলি আসলে কাজ করে। তটা কিভাবে লিখছি দেখছো, এটা কেন লিখছি? আমার একটা বন্ধু আছে, ওর নাম হচ্ছে অভি, আসাদুজ্জামান অভি, বাংলাদেশের ওয়ান অফ দ্য, ইমনের অডিও আসতেছে, বাংলাদেশের ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেমিটেন্স ব্রিঙিং ফ্রিল্যান্সার্স। মানে ও যে এত মেধাবী জানতাম আমরা সবাই কম বেশি, কিন্তু ও যে এই কাণ্ড ঘটাবে এটা জানতাম না আর কি। মানে হি টুক এ টোটালি ডিফারেন্ট প্যাথ অফ লাইফ আফটার এইচএসসি, মানে চিন্তার বাইরে অনেক সাহসী একটা কাজ করছিল। মানে ধর আমাদের এইচএসসির পরে সবার প্ল্যান কি থাকে যে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট নাইলে মেডিকেল নাইলে ভার্সিটির জন্য দৌড়াদৌড়ি। ও দেখলাম যে কোনো খবর নাই, কি করস বাবা, আসি আর কি। কয়েক মাস পরে জানা গেল সে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে গেছে। কি রে ভাই এটা আবার কি? তো হি ওয়াজ জাস্ট কুল, ভাই আমি কম্পিউটার নিয়ে ভালো জানি, ভালো লাগে, আমি এটা নিয়েই করবো, তো এত বেশি কাহিনী আমার করার দরকার নেই, আমি জাস্ট আমার পথে যাব। তো ওইটা করে তো এখন আমাদের সবার চেয়ে বেশি ধনী তো বটেই, অন্য লেভেলের লাইফস্টাইল লিড করে আর কি। সো ব্যাপারটা এরকম যে তোমরা মাঝে মধ্যে ওই বুয়েট কুয়েটে না হইলে পাগল হয়ে যাও, এই তাই করো, এগুলো ঠিক না। তুমি জানো না যে আল্লাহ কার জন্য কোথায় কি রিজিক রাখছে। জাস্ট কিপ অন ট্রাইং অ্যান্ড ফলো ইউর হার্ট ডেফিনেটলি। এনিওয়ে সো এই যে আই এম ফলোইং মাই হার্ট, ফড়াইতেছি, জ্ঞান দিতেছি। সো এখন ঘটনা হচ্ছে সমাকলনের সূত্র বলি। তো এই অভির কথা কেন বলতেছি, অভি হচ্ছে আমার কাছে পড়তো, তো ওই পড়তো মানে আমি লিটারালি ওটা পড়াইতাম আর কি, তো পড়াইলে আমারও সুবিধা। তো এখন ওই অভি হচ্ছে একবার চট্টগ্রামে ওর আপুর বাসায় গেছিল, যে এসে ও একটা অদ্ভুত গল্প শোনাইছিল আমাকে, ওর চেহারা থেকে শুরু করে সব বদলে গেছিল ইন্টারমিডিয়েটে ওই সময়। এসে বলল, তুই কি জানিস? কি জানি বন্ধু? এই যে ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো না, এগুলো জাস্ট বানাইছে। কি? হ্যাঁ এগুলো জাস্ট বানাইছে, এগুলোর কোনো প্রমাণ আছে? তুই প্রমাণ করতে পারবি এটা? আমি ওর দিকে জাস্ট হা করে তাকায় থাকলাম, কয় কি বলা, কি কয় এগুলা, মানে আন্দাজে জাস্ট লেখছে, প্রমাণ তো ডেফিনেটলি আছে। মানে ও বিশ্বাস করতেই নারাজ, ও শুনবেই না কোনো কথা। আমি বললাম যে বস আমি 2-3টা প্রমাণ করে দেখা, আরে ধত্তেরি এগুলো সব ফালতু। সো এই জন্য আমি তোদেরকে প্রমাণ করে দেখাচ্ছি যে আসলে জিনিসটা কি। মানে প্রমাণ সূত্রের দেখাবো না, আমি জাস্ট দেখাবো যে এটা কাজ করতেছে কিনা আদৌ। এনিওয়ে সো এবার বলো তো আমাকে একটু, এই একটা অক্ষ আছে আমাদের, এক্স অক্ষ ওয়াই অক্ষ, হাবিজুবি ঘোড়ার ডিম। তো একটা রেখা আছে, এই রেখাটার সমীকরণ আমরা পাইলাম ওয়াই ইকুয়াল টু এক্স। তোমরা কি কেউ বলতে পারবা যে এই রেখার সমীকরণ আসলে ওয়াই ইকুয়াল টু এক্স কিনা? মূল বিন্দুতে যাচ্ছে আছে y সিদ্ধান্ত আছে 0। আরে গরু, এটা তো 2x ও 3x ও হইতে পারতো, হাফ এক্স ও হইতে পারতো। এক্স্যাক্টলি কিভাবে ওয়াই ইকুয়াল টু এক্স আসছে তোমাদেরকে আমি দেখাইছিলাম গ্রাফের ক্লাসে, মনে নাই? সেটা হচ্ছে এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, এখন এই কোণটা যে 45 ডিগ্রি হয়েছে কিনা সেটারও খুব সহজ প্রমাণ করা যায়। বলো তো কিভাবে প্রমাণ করবো? যদি এক ঘর যায় তাহলে এরপরে যদি y অক্ষ যদি এক ঘর এই যায়, গরুটাকে মানুষ করা অসম্ভব আমার পক্ষে। ধর কোন একটা লাইন টানলাম আমি এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? এবার আমি কি করবো, এই লাইনটা কপি করে নিয়ে আসলাম, কোথা থেকে কোথায় গেছে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে। এবার আমি এই রেখাটাকেই কি করব জানো, একটু খাড়া করে দিব, একেবারে পারফেক্টলি পারপেন্ডিকুলার করে দিব। করে দিয়ে তার মানে কি দৈর্ঘ্য আর এদিকে কি আমাদের বলেন তো উচ্চতা দেখতে পাচ্ছেন? আচ্ছা সো এটা কি মেলে নাকি মেলে না? একটু গ্যাপ রয়ে গেল না? গ্যাপ রয়ে গেছে কেন বুঝছো? বোঝো নাই তোমরা? আচ্ছা আমি একটু ছোট করে নিই তাহলে। হ্যাঁ লাইনটা বড় হয়ে গেছে, তাহলে এটাকে এবার খাড়া করে দিই আমি, সোজা করি বাবা, এই যে একদম ওই রেখাতে যায় টাচ করার কথা, ওই দেখো টাচ করছে। তোমরা বোঝো নাই বন্ধু? সো ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, আর 45 ডিগ্রি হইলে তো বুঝতেই পারতেছো এই রেখাটার সমীকরণ আসলেই y ইকুয়াল টু x হবে। তো এখন ঘটনা হইতেছে এই রেখার অধীনে যে জায়গাটা হইছে আমাদের, সেই জায়গার ক্ষেত্রফল ধরো আমার বাইর করার দরকার। চলো বের করে আসি। তার মানে এই ক্ষেত্রটুকু বাইর করবো, বুঝছিস তো? এই যে এই জায়গাটা হইছে আমার, হচ্ছে এই জায়গাটা বাইর করা লাগবে, ডিসিয়াও এইটুকু জায়গা বাইর করা লাগবে। এখন নর্মাল যদি আমরা ত্রিকোণমিতি না জ্যামিতি ব্যবহার করি, তাহলে বলেন তো ক্ষেত্রফল কত আসে? এই পয়েন্টটার নাম যদি আমরা দেই হচ্ছে এক্স, মানে এই লেন্থটুকু হচ্ছে বেসিক্যালি এক্স,
বুঝতে পারছিস তো? বুঝছি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলেন তো? এক্স কমা ওয়াই হবে না? x, x। সরি, এক্স কমা এক্স, ওই ওয়াই এর মানটা তো এক্স এর সমান। হ্যাঁ, এক্স কমা এক্স। দেখছিস আমি সব ভুলে গেছি যে, আরে কি বিপদ। ওমা, ইমনের মাইক থেকে আওয়াজ আসছে, এটা ইরফানই কিন্তু ডিটেক্ট করতে পারছে, আর কেউ পারা নেই। আচ্ছা, এখন ঘটনা হইতেছে তাহলে এক্স কমা এক্স কেন? এই লেন্থ আর এই লেন্থ সমান, তাহলে এই হাইটটুকু হচ্ছে আমাদের এক্স। তাহলে বলেন তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমির মান হচ্ছে এক্স, উচ্চতা হচ্ছে এক্স, তার মানে কি থাকে আমাদের? হাফ এক্স স্কোয়ার। এখন এটা ইন্টিগ্রেশন ব্যবহার করে কেমনে করে সেটা শোনেন। যে কার্ভের আন্ডারে, কার্ভ মানে বুঝছো তো, কার্ভিলিনিয়ার একটা জিনিস আর কি, মানে একটা কার্ভ লাইনও হইতে পারে, এইটার সমীকরণটা লাগবে, ফাংশনটা লাগবে। সেই ফাংশনটা আমরা কি জানলাম? ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে এখন আমাদের কি লেখা উচিত? ইন্টিগ্রেশন এফ এক্স, তারপরে কি ডিএক্স, তাই না? এখন এই ফাংশনটা হচ্ছে কি ছিল আমাদের? ফাংশনটা ছিল হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, মানে এক্স বেসিক্যালি। তোরা বুঝিস নি রে বাবা ব্যাপারটা? আচ্ছা, তাহলে এবার বলো আমাকে কি হবে এটাকে ইন্টিগ্রেট করলে কোন ফর্মুলায় পড়ে? এক্স টু দি পাওয়ার কত আছে এখানে? 1 না? এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায়, তাহলে কত লিখবো? এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস 1। ঠিক আছে তো আমার লেখা নাকি? প্লাস একটা কি থাকার কথা মনে আছে আপনাদের? হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার বলো এটা কি আসে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস কত বলেন তো? হাফ এক্স স্কোয়ার। কিছু বোঝো নাই বন্ধু? মজা, বহুতই মজা করা যায়। সো আই উইশ অভি তোকে আমি এখন এই ক্লাসগুলো দেখাইতে পারতাম। দেখ, তুই যে মনে করছিলি সূত্রগুলো এমনি বানাইছে, এমনি বানায় নাই, আসলে এই জিনিসটা কাজ করে। হইতে পারে এক্সাম্পলটা সিম্পল, আমি অনেকদিন ইন্টিগ্রেশন করি না বলে কঠিন এক্সাম্পল দেখাইতে পারতেছি না, বাট আমি চাইলেই দেখাইতে পারতাম। আচ্ছা, তারপরে ধরো আরেকটা রেখার ক্ষেত্রে আমরা একটু প্রমাণ করে দেখি। ওয়াই ইকুয়াল টু হাফ এক্স, বলেন তো এটা যে হাফ এক্স, এটা প্রমাণ করবো কেমনে আমরা? ওয়াই ইকুয়াল টু হাফ এক্স, এইখানে ধরো আমি এই লাইনটা টানলাম, লম্ব একটা, কিচ্ছু না, এটা অভিলম্ব বলে না কি বলে? প্রজেকশন ইংরেজিতে বলে, তাই না? এই যে আমার হয়েছে এবার। আচ্ছা, একটু খাটো হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, দুটো ব্যাপারটা খুবই মজার। দুইটা আইছে কেন? ওই অভিক্ষেপ প্রক্ষেপ কি বিভিন্ন কিছু বলে আর কি, ম্যাথের স্যাররা কাজ পায় না তো, বসে বসে 100টা বাংলা বানায়, যে আজকে আমরা চলেন 10-12টা নতুন বাংলা বানাই, যেগুলোর বাংলা আগে থেকে ছিল, তাও যেন বলবেন কনফিউজড হয় আর কি, একটা মজা হবে। আচ্ছা, তাহলে এইখান থেকে এইটুকু আসলো। এই রেখাটা আবার কপি করে নিয়ে দেখো, আমি যদি এখানে বসাই পারফেক্টলি মিলে গেছে, বুঝেছো? সো তার মানে এই রেখার এই দিকে যদি আমাদের থাকে এক্স দৈর্ঘ্য, কারণ এই পয়েন্টটা আমরা ধরে নিচ্ছি, কি ধরা যাবে? এক্স কমা ধরো ওয়াই। মজার ব্যাপার দেখো, এইটুকু লেন্থ তাহলে কত আসে বলো তো? এক্স বাই 2 না? এই এক্স বাই 2টা আসলে কার মান? ওয়াই এর মান না? দ্যাটস ওয়াই ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু হাফ এক্স। তোরা কি বুঝছিস ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখন চলো এই ক্ষেত্রের ক্ষেত্রফল যদি জ্যামিতি দিয়ে করি আমরা, তাহলে কি আসবে জ্যামিতিকভাবে? হাফ ইন্টু ভূমি হচ্ছে এক্স আর উচ্চতা হচ্ছে এক্স বাই 2, তাহলে কত আসে বলেন তো? 1/4 এক্স স্কোয়ার। এটা থাকলো, ঠিক আছে। এবার আমাদের চলো ইন্টিগ্রেশন করে প্রমাণ করার পালা, যে আসলে সূত্রটা কাজ করে কিনা। নিউটনকে আমরা কাঠগড়ায় দাঁড় করায় দিছি। ইন্টিগ্রেশন, তাহলে কি লেখার কথা? এফ এক্স, তারপরে কি ডিএক্স। এখন সেই এফ এক্সটা কত? সে ফাংশনটা আমাদের কি? ফাংশনটা ছিল হচ্ছে এটা, তাহলে কি লিখবো? হাফ এক্স ডিএক্স। একটু ভাবো, হাফ তো কোথায় চলে যাওয়ার কথা ছিল? বাইরে, তাহলে বাইরে গেল, তাহলে থাকলো কি শুধুমাত্র এক্স ডিএক্স। একটু আগে আমরা করছিলাম এক্স ডিএক্স মানে কি মনে আছে? এক্স স্কোয়ার বাই হচ্ছে 2, মনে পড়ে? আচ্ছা, তাহলে এইবার বলেন তো কি থাকে আলটিমেটলি? ওইটা কি হয়ে গেল? 1/4 এক্স স্কোয়ার। আমি জাস্ট সিটাকে লিখি নাই আর কি, বুঝেছো বন্ধু? এই তো বাচ্চা বাচ্চা জিনিস, তার মানে সূত্র কাজ করে আসলে, আস্থা রাখতে হবে, প্রমাণ রাখতে হবে আর কি। ওকে, এবার আসো তারপরে একটা নতুন কথা শিখি, সেটা হচ্ছে যোগজীকরণের সীমা বা নির্দিষ্ট যোগজীকরণ যেটাকে বলে, সেটা ব্যবহার করার সিস্টেম হচ্ছে এটা। ধরে নিলাম এফ এক্স কোন একটা ফাংশন, সেটাকে ইন্টিগ্রেট করলে পাইলাম আমরা কি? জিএক্স, বুঝেছো? নতুন একটা ফাংশন পাইলাম জিএক্স। তো এটা তো নর্মাল ইন্টিগ্রেশন হয়েছে, নর্মাল বলতে ইনডেফিনেট। ওইটাকে যখন ডেফিনেটলি করবো আমরা কোনো একটা সীমানার মধ্যে, তখন কি করতে হবে? ধরো আপার লিমিট হচ্ছে এ আর লোয়ার লিমিট হচ্ছে বি।
সো তাইলে আমাদের নিয়মটা হচ্ছে ওই gx এর পাশে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে বা এর বিভিন্ন রকম সিম্বল দেয়, আপার লিমিট উপরে লেখা লাগবে, লোয়ার লিমিট নিচে লেখা লাগবে। এগুলো কি দেখছো তোমরা ফিজিক্স নাকি এখনো দেখো নাই? ও, তো আমি আর কি করতেছি। তারপরে নিয়মটা হচ্ছে ওই জিএক্সটাকে জিএ তে কনভার্ট করতে হবে, মাইনাস হচ্ছে জিবি, অর্থাৎ ওই ভ্যালুগুলো বসাইতে হবে আর কিছু না আর কি। সো ধরেন আমি একটা ছোট্ট ইন্টিগ্রেশন দেখাই। ধরো তোমার কাছে ছিল হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, লিমিট ছিল 0 থেকে পাই। তাহলে কি করা যায় বলেন? ইন্টিগ্রেশন সাইন এক্স মানে কি? মাইনাস কজ এক্স, তারপরে একটা ব্র্যাকেট দিবা, দিয়ে তারপরে কি করবা, লোয়ার লিমিট এখানে, আপার লিমিট এখানে। তারপরে নিয়মটা হচ্ছে এক্স এর জায়গাগুলোতে লিমিটগুলো বসাইতে হবে। তাহলে মাইনাস রাখলাম বাইরে, কজ কত লিখবো বলেন তো? পাই মাইনাস কজ কত? 0। বলো কজ পাই এর মান কত? শিওর -1? আমি তো শিওর না। বুঝাও, প্রমাণ করো কিভাবে। cos 0 ডিগ্রির মান কত? আচ্ছা, তোমাদের একটা মজার টেকনোলজি দেখাই, হয়তোবা ম্যাথে, তো হয়তোবা তোমাদেরকে ম্যাথের ভাইয়ারা দেখাবে কোনো এক সময়। আমি হালকা একটা আইডিয়া দেখাই, মানে হয়তোবা তোমরা আরো ভালো করে শিখবা। জাস্ট শোনো, মজা আছে ব্যাপারটাতে। এরকম একটা কোয়াড্র্যান্ট চিন্তা করবা, ঠিক আছে? করার পরে এবার ভাবো তো, ঘড়ির কাঁটা ছিল এখানে, কোনো একটা ঘড়ির কাঁটা ছিল, সেই ঘড়ির কাঁটাটা কি করতেছে? ঘুরতেছে, টিউ 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 এরকম ঘুরতেছে। এখন বলতো কজের এই লাইন বরাবর এইখানে না 0 ডিগ্রি, এইখানে ভ্যালু কত? cos 0 ডিগ্রির মান কত? 1। এই ঘড়ির কাঁটাটা ঘুরায় যখন 180 ডিগ্রি এই পাশে নিয়ে আসবো আমি, এই যে এই পাশে আসছে, তখন কত হবে বলেন তো? -1। বুঝেছো? তাহলে বলো তো আমাকে একটু। এটা হচ্ছে তোমার কজের ক্ষেত্রে হয়েছে, এটা হচ্ছে কজের কাহিনী। আমি আর একটা কপি করে নেই। এটা হচ্ছে cos x এর কাহিনী বা cos থিটার কাহিনী। এটা ধর আমি সাইনের ক্ষেত্রে করতেছি। আমাকে একটু বলতো তাইলে সাইনের ক্ষেত্রে -1 কই থাকবে আমরা জানি না, এই 1টা কই থাকে বলো তো? 90 ডিগ্রিতে থাকে না? এইখানটাতে থাকে। ওকে, তাহলে বলেন তো এই পাশে কত থাকবে? 270 ডিগ্রিতে কত আসবে বলেন তো? -1। তোমরা কি টেকনোলজিটা বোঝাছো বন্ধু? আমাকে ও আচ্ছা, দাঁড়া একটু পরে বল। ইরফানের আনন্দিত হওয়ার কিছু নাই, তোমাদের ম্যাথের ভাইয়ারা স্যাররা এর চেয়ে অনেক বেশি ম্যাজিক জানে। আমি জাস্ট একটা তামাশা দেখাইলাম, এইগুলা কিছুই না, সিলি জিনিসপত্র। বাট এই জিনিসটা আমি নিজে অনেক বছর পরে কারোর সাথে আলোচনা করতেছি। ধর ওয়াও জোস। আচ্ছা, সো ধরো এটা tan এর গ্রাফ। তাহলে বলো তো আমাকে একটু, tan এর ক্ষেত্রে কত ডিগ্রিতে 1 হয়? 45-এ 1 হয়। তাহলে বলেন তো tan এর -1 কোথায় হবে? এইটাকে এক্স্যাক্টলি তুমি ঘুরাই দিবা 180 ডিগ্রি। বুঝেছো টেকনোলজিটা নাকি? এই যে এই পাশে এসে মানে মান হবে হচ্ছে -1। হ্যাঁ ইমন, কি বলতে গেছিলি? cos দ্বারা যদি আমরা এই করতে চাই, যদি cos দ্বারা বোঝাইছে স্থানাঙ্কটা কতটুকু বামে আছে অথবা ডানে আছে, এই যদি আমরা এই চিন্তা করি, এই x অক্ষ বরাবর এই উপরে সবথেকে বেশি থাকে, সবচেয়ে বেশি মানটা 1। এই জন্য আর সাইন দ্বারা প্রকাশ করে কতটুকু উপরে আছে বা নিচে আছে। উপরে এই এখানে সবচেয়ে ম্যাক্সিমাম বলতে এখানে জন্য 1, নিচে -1। এইভাবে চিন্তা করলে আরো ভালো। থ্যাংক ইউ। ওকে, কেন বুয়েটের স্যাররা, কেন ঢাবির স্যাররা ক্লাসে ভালো পড়াইতে পারে না বুঝতে পারতেছি। এনিওয়ে চলো, আমি কিছু বলি নাই, হোপফুলি তোমরাও কিছু শোনো নাই। সো এবার বলো cos পাই এর মান কত? cos পাই এর মান এটা কত হবে তাহলে? -1 না নাকি? ঠিক আছে তো? আচ্ছা -1 মাইনাস, এবার বলো cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এবার বলেন তো কত আসে? -1 -2, ভিতরে বাইরে ছিল আবার মাইনাস, তার মানে কত আসে আলটিমেটলি? 2। বুঝেছো ব্যাপারটা বন্ধুরা? লিমিট এভাবে ইউজ করে আর কি, সহজ জিনিস। এইবার আসেন ইন্টিগ্রেশনের কয়েকটা প্র্যাকটিস করি আমরা একটু। কিছু না, 2 বাইরে চলে যাবে, তাহলে এটাকে আমরা কি লিখবো? 2 ইন্টিগ্রেশন কত? sin x dx, তারপরে 2 থাকলো, sin x কে করলে কি আসে? -cos x। সহজ জিনিস। এই এখন এইগুলার লাস্টে কিন্তু একটা কি লেখা লাগবে? সি লেখা লাগবে, এটা ভুলে যাওয়া যাবে না।
এখানে কি আসবে, 2 বাইরে পাঠায় দাও, তাহলে সাইন এক্সকে করলে কি আসে, মাইনাস কজ এক্স, তাহলে -2, এরপরে লিখবো আমরা কজ এক্স, এরপরে বসাইতে হবে এবার কি লিমিট, ওই যে ওই একই জিনিসের লিমিট আছে 0π/2। তারপরে বলো কি লেখা লাগবে, -2 থাকলো, কজ প্রথমে কত লিখবো, এক্স এর জায়গাগুলোতে লেখা লাগবে কত, π/2 মাইনাস কজ কত, এক্স এর জায়গায় আবারও 0 বসাবো, পারবি তো? হ্যাঁ পারবো। এখানে যে বলেন যে সিটা লেখা লাগে না, আসলে তো এখানে লেখা থাকে, কিন্তু আমরা এই যে কাটাকাটি চলে যায় কার সাথে কাটাকাটি হয়ে যায়, লিমিট বসালে ভাই কাটাকাটি হয়েছে। এটা হচ্ছে সত্যি কথা আর কি। এটাকেও বলে না। কারণ ওরা তো শ্বেতাব চন্দ্র অনাহারি না, তো শ্বেতাব তাড়াতাড়ি বুয়েটে ভর্তি হও, ঢাবিতে ভর্তি হও, আমাদের এখানে ক্লাস নাও, ঠিক আছে, তাইলে বলবে আর কি। ওকে, আর ইমনকে দূরে রাখো আর কি, কারণ ওর কথা কেউ বুঝবে না, আমি বুঝে গেছি। আচ্ছা ইমন, কখনো তুই একটা কাজ করবি আর কি, মানে ধর যখন সংবাদ উপস্থাপনা আমরা শিখছিলাম তখন আমাদেরকে বলছিল যে আপনি যে কিভাবে কথা বলেন এটা ভালো করে বোঝার জন্য আপনি আপনার নিজের ভয়েস রেকর্ড করবেন। তখন তো মোবাইলে ওরকম মাল্টিমিডিয়া ছিল না, বাট যার কাছে মোবাইল আছে রেকর্ড করবেন, করে আবার নিজেটা নিজে শুনবেন, শুনলে বুঝবেন যে আপনার কথা বলাটা কেমন, ওইভাবে আপনি আরও ডেভেলপ করতে পারবেন। সো দ্যাট রিয়েলি হেল্প মি এ লট। সো তুই তোর কোনো একটা কথা রেকর্ড করে একটু নিজে শুনবি, আমি কি বললাম এটা। ওকে, এখন আসো, এবার একটা মজার ব্যাপার বলি, তোমরা চেইন রুল শিখছো, চেইন রুল ডিফারেন্সিয়েশনের কে শিখছো? আমি। আচ্ছা 2-3 জন শিখছো। এই সিমিলার একটা জিনিস, বাট এটাকে চেইন রুল বলে না, কেন যে বলে না আমি জানি না। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি এই ব্যাপারটা জানতা? আচ্ছা ওকে, ওকে না মানে সিমিলার কনসেপ্টই তো, একটা নাম তো দিবে, এটার কোনো নাম নাই। আমি অনেক ওস্তাদের সাথে কথা বললাম আজকে এটা নিয়ে, মানে কোনো নাম নাই জাস্ট। তো ব্যাপারটা কীরকম, ধরো তুমি সাইন a+x কে ডিফারেন্সিয়েট করতেছো, তাহলে ddx অফ a+x, সাইন a+x, এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে আমরা ধরে নেই না যে এই যে a+x, এই পুরো জিনিসটাকে কি ধরে নিচ্ছি বলেন তো, x ধরে নিলে আমাদের কি লেখা যাবে, এইটাকে লেখা যাবে, সাইনকে করলে আমরা জানি কজ আসে, তাহলে কজ a+x আসবে। এখন যাকে x ধরছো সে যদি x না হয় তাহলে নিয়মটা কি বলেন তো, ওইটুকুকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওইটুকুকে আবার ডিফারেন্সিয়েট করলে কি আসে একটু মনে মনে করে দেখো তো, শুধুমাত্র x থাকে না, সেই x দিয়ে এখানে কি করা লাগবে, গুণ করা লাগবে। সরি, শুধুমাত্র তো x থাকে না, কি থাকে এখানে, কি আবল তাবল বললাম, a থাকে, a কে সরি আবারও ভুল বলছি, 1 থাকে আর কি। সো 1 দিয়ে মাল্টিপ্লাই করবো আর কি, মানে মোট কথা নিয়মটা হচ্ছে আচ্ছা যদি আমরা এখানে আরেকটু কঠিন করে ধরতাম তাহলে মনে আরও একটু ভালো বোঝা যেত আর কি। ধরো a+2x, তাইলে এবার বোঝা হবে। হ্যাঁ, তাহলে এবার বলো তো কত দিয়ে গুণ করা লাগবে, 2 দিয়ে গুণ করা লাগবে। তো এখন এটা তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে নিয়ম যে যাকে x ধরছি সে যদি x না হয় তাহলে ওইটুকুকে আবার ডিফারেন্সিয়েট করে গুণ করা লাগবে। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যাকে x ধরছো সে যদি x না হয় তাহলে ওইটুকুকে আবার ডিফারেন্সিয়েট করে কি করা লাগবে বলুন তো, ভাগ করা লাগবে। বুঝেছো, ডিফারেন্স জাস্ট এইটুকু, এই যে ভাগ করতে হবে আর কি। সো আমি একটা এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে ছিল হচ্ছে ইন্টিগ্রেশন, ওইটাই যদি ধরি সাইন 2 প্লাস হচ্ছে থ্রাইজ এক্স, 2 মাইনাস দেই আরও ভালো বুঝবা, 2 মাইনাস থ্রাইজ এক্স ডিএক্স। তাহলে এখন বলেন তো সাইনকে করলে কি আসে, মাইনাস কজ 2 প্লাস হচ্ছে 3x, এটা আসবে। এখন যাকে তুমি বাবারে এক্স ধরে নিছিলা এইটুকু এক্স, ও তো এক্স না, তাহলে ওইটুকুর আবার ডিফারেন্সিয়েট করলে কি আসে বলেন তো আমাকে একটু, -3 থাকে না, ওই -3 দিয়ে এবার কি করার কথা বলেন তো, ভাগ করার কথা। এটা কিন্তু গুণ করা যাবে না, এটা কিন্তু ভাগ করতে হবে। এইখানে অভির সাথে প্রায় মারামারি লেগে যাওয়ার মতো অবস্থা আমার। কারণ এমন একটা এক্সাম্পল দিছিলাম আমি ওকে যেখানে ওই -1 আসছে, তো ও বলতেছে -1 দিয়ে গুণ করার ভাগ করা তো একই কথা, এবং ও মানতেই চাচ্ছে না যে নিয়মটা নিয়মের মতো মানতে হবে, সে -1টা নিচে রাখা লাগবে। তোরা কি বুঝছিস আমার কথা? ওকে, তাই না, না বিশ্বাস করতে না চাইলেই তো আমার কাছে মনে হয় আরও ভালো, যে তাইলে আরও বেশি শেখা যায়, যে আরও ওকে সহজ যুক্তি দিয়ে কিভাবে বোঝানো যায়, যেটা ও একেবারে অস্বীকার করতেই পারবে না, অসম্ভব ব্যাপার। যত পারা যায় নিচের দিকে আসতে হবে। যেমন তোরা একটু যদি খেয়াল করিস, আমার কাছে যখন কোনো যুক্তি তোরা জানতে চাস, আমি চেষ্টা করি, প্রায় বলি, ধর আমি একটা বাচ্চা, আমারে বুঝা,
ছোটবেলার যত নিয়ম দিয়ে পারা যায়, যত ছোট ক্লাসের নিয়ম, তোমাকে কোনো একটা কিছু এক্সপ্লেন করার জন্য যখনই বলা লাগবে আমার যে এটা বড় বড় ক্লাসের নিয়ম, বুঝবা যে আমি নিজেই ঠিকমতো বুঝি না। যেমন ধরো তোমাদের একটু এক্সাম্পল দেই, ওই যে কপারের কোন আয়নটা বেশি স্থিতিশীল হওয়ার কথা বলেন তো আমাকে একটু। কপার প্লাস মানে নর্মাল জ্ঞান অনুযায়ী কি বলি আমরা, কপার 2 প্লাস কোনটা বেশি স্থিতিশীল হওয়া উচিত বলো তো? কপার প্লাস তো বেশি স্থিতিশীল হওয়া উচিত, কারণ ইলেকট্রন বিন্যাসে কপার প্লাসে দেখা যাবে 3d10 থাকে, তাই না? এখন এইটা যে কেন হয় না সেইটার ব্যাখ্যা হয়ে যে আমার বলা লাগে বাধ্য হয়ে যে ভাই এটার জন্য আরো বড় ক্লাসের নিয়ম লাগবে, মানে তোর শুধুমাত্র আউফবাউ হুন্ড আর পলি দিয়ে কাজ হবে না, এখানে আরেকটু আলাদা কিছু কাহিনী আছে। সো ওইখানে বুঝবার ডেফিনেটলি ওইটা আরিফ ভাই নিজে সিম্পলি বোঝে না, মানে নিজে সিম্পল ওয়েতে বুঝে না, এই কারণে সে বলতে পারতেছে না। যে কোনো কিছু তুমি যত সিম্পলি বুঝবা তত তুমি মানে নর্মাল বাংলা কথায় বুঝাইতে পারবা আর কি। এটা আমার কথা না, এটা হচ্ছে রিচার্ড ফাইনম্যানের কথা। সো যে যে জিনিসটা বোঝে ওইটা সে নর্মালি গল্পে গল্পে বলতে পারে, যে বোঝে না তার জন্যই বড় বড় থিওরি লাগে আর কি। ওকে, সো এইগুলা করলে আর একটু প্র্যাকটিস করি আমরা। ধরো sin 2x কে ইন্টিগ্রেট করতেছি, তাহলে কি আচ্ছা এইটার করতেছি না, ওইটা একবারে লিমিট আছে ওইখানে করি। sin 2x কে করার সময় আমরা ধরে নিব এবার এই 2x জিনিসটাই হচ্ছে x, তাহলে আমাদের কি আসবে বলো, মাইনাস কত cos 2x। এখন এই 2x-টাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, কারণ যাকে x ধরছিলে সে তো আসলে x না, অন্য কিছু। সো 2x এর ডিফারেন্সিয়েট করলে কি আসে, শুধু 2। ওই 2 দিয়ে কি করা লাগবে বলেন তো আমাকে একটু, ভাগ করা লাগবে। আচ্ছা, তারপরে এই লিমিট টিমিট বসাবা নিজেরা, 0 থেকে পাই কিছু একটা হইলো হাবিজুবি। এইখানে আর একটা লাস্ট প্র্যাকটিস করে যে 1/x + p। এখন আমরা এই পুরো জিনিসটাকে ধরে নিব হচ্ছে x, তাহলে কি আসবে আমাদের বলেন তো, 1/x যদি হয় তাহলে ln x + p, x প্লাস হচ্ছে p, কিন্তু যাকে তুমি x ধরছো সেই ভদ্রলোক কি আসলে x, তাহলে ওইটুকু আবার ডিফারেন্সিয়েট করলে কত আসে, সেই 1 দিয়ে কি করা লাগবে বলেন তো, ভাগ করা লাগবে। নো ম্যাটার হোয়াট তুমি সঠিকটা লিখবা আর কি। আচ্ছা এবার বলো তো এখানে কি করবো আমরা, 1/sin x আছে, তাহলে কি এই পুরোটাকে আমরা ধরে নিচ্ছি কি cos x, সরি মানে একবার cosec x দিয়ে করলে এই গুরু, হ্যাঁ 1/sin x = cosec x। cosec x এর সূত্র তো আমি জানি না, সহজে বোঝ। 1/sin x আছে, তাহলে এটাকে তুই কি লিখতে পারিস বলতো, ln x লেখা যায়। এখন ln x বলতে তুমি x বলতে কারে বোঝাচ্ছ বলো তো, sin x, বুঝেছো? এখন যাকে তুমি x ধরছো সেই ভদ্রলোক তো x না, তাহলে ওইটুকু আবার ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে কত আসবে cos x, সেই cos x দিয়ে কি করা লাগবে বলো তো, ভাগ করা লাগবে। বুঝেছো? কিন্তু এটা কি হলো কি হয় নাই? এটাই হলো না, f of x তো আমরা সেই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সবগুলোরে ঘুরে করতে পারি না। আচ্ছা ওইটা তোমাদের দায়িত্ব। এখন আমি জাস্ট আমার কাজ যেটা সেটা হইলে হইছে, যে যখন তোর এরকম সিচুয়েশনে পড়তে হবে যে কাউকে একজনকে এক্স ধরে করতে হবে, আমি আসলেই জানি না যে এটা হয়েছে কিনা, আমি জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য বলছি, বুঝছো কি আমার কথা? মানে ডোন্ট টেক ইট রিগোরাস ম্যাথমেটিক্স ক্লাস, এইটুকু বোঝ আমি জাস্ট অ্যাপ্লিকেশন দেখাচ্ছি কেমনে অ্যাপ্লাই করতে হয় আর কি। ওকে চলো এবার আসল কাজে আসো, দেখা যাবে এবার ইমনের ওস্তাদি কই যায়। শূন্যক্রম বিক্রিয়ার কথা মনে আছে নিশ্চয়ই তোমাদের? শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালা বাইর করা লাগবে, হার ধ্রুবকের রাশিমালা। তো এইখানে একটা কথা বলা হয় নাই, কথাটা আমি বলে দিচ্ছি পরে। ধরো একটা বিক্রিয়া কনসিডার করি, এ বিক্রিয়া করে পরিণত হচ্ছে হলো কোনো একটা প্রোডাক্ট, ধরো বি উৎপন্ন করতেছে, এটা একটা শূন্যক্রম বিক্রিয়া বলে ধরে নেওয়া গেল। এবং সেই শূন্যক্রম বিক্রিয়ায় প্রথমে যখন টাইম 0 ছিল আমাদের কাছে, টি = 0, তখন এ পদার্থের কিছু একটা থাকবে, ঘনমাত্রা বা অ্যামাউন্ট কত থাকবে ধরে নিলাম এ, এটা কত 0। কিছু সময় পরে টাইমের ভ্যালু যখন টি, তখন এ থেকে কিছু একটা চলে যাবে আর এখানে তৈরি হবে হচ্ছে এক্স। এই কথাটা আমাদের বারবার কাজে লাগবে, বারবার। বুঝেছো বন্ধুরা? আর এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে, এই প্রমাণগুলোর ক্ষেত্রে বা যা কিছু করো একটু ফাঁকা ফাঁকা করে লিখবা, তাহলে একটার গায়ের মধ্যে একটা ঢুকে যাবে, ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে, ধরে নিলাম এই বিক্রিয়াটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া, তাহলে বলেন তো এই বিক্রিয়ার হার কি দাঁড়ায় আমাদের কাছে, dx/dt না? খেয়াল করে দেখো। আচ্ছা সো dx/dt = কি লেখা যাবে, রেট কনস্ট্যান্ট ইনটু ওই মুহূর্তে অবশিষ্ট ছিল কত, a - x, এর পাওয়ারে কত 0। কেন 0 বুঝছস তো? এটা যেহেতু শূন্যক্রম বিক্রিয়া তাহলে n এর ভ্যালুটা 0 হওয়ারই কথা। তো সামথিং টু দি পাওয়ার 0 মানে তো এটা 1, তাহলে আমাদের কাছে কি থাকে, dx/dt = থাকে হচ্ছে শুধুমাত্র k। এখন আমার লাগবে k এর ইকুয়েশন, বাট এইটাও কিন্তু k এর ইকুয়েশন, এইটা নিয়ে প্রশ্ন ছিল আমার বহু বছর যে ভাই
এরপরে আরো ফার্দার আগায় কেন, এইটাই তো বলতে পারি আমরা হার ধ্রুবকের সমীকরণ, তার লাগবে হার ধ্রুবকের রাশিমালা, তো এইটাই তো হইছে। এইটাকে কেন নেই না, এটা হচ্ছে হার ধ্রুবকের ডিফারেন্সিয়াল ফর্ম, বোঝো নাই, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ব্যবকলনীয় সমীকরণ। আমার নর্মাল জিনিসপাতি লাগবে, নর্মাল অ্যালজেব্রিক ইকুয়েশন লাগবে, তখন আমরা কি করি, ইন্টিগ্রেট করা লাগবে, ডিফারেন্সিয়েশন তাড়ানোর জন্য ইন্টিগ্রেশন করা লাগবে, যে বলছিলাম ইনভার্স অপারেশন। তো এইটার ইন্টিগ্রেশনের জন্য একটা মজার টেকনিক ব্যবহার করে গণিতবিদরা, সেটা হচ্ছে ভেরিয়েবল সেপারেশন টেকনিক বলি আমরা, যে ভেরিয়েবলগুলো আলাদা করে দিলাম, এক পাশে দুইটা ভেরিয়েবল এক্স আর টি, এটা থাকা যাবে না। এরপরে যদি আমরা ইন্টিগ্রেট করি প্রত্যেককে তাদের নিজেদের ইয়া সাপেক্ষে, চলকের সাপেক্ষে, তাহলে কি আসবে এখানে, ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু কে তো ধ্রুবক বাইরে থাকলো, কে ইন্টিগ্রেশন ডিটি, এরকম হয় না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তারপরে আমরা কি করিব বন্ধু, আনন্দ করিব। এরপরে আমরা যেটা করিতে পারি, ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত জানি আসে, শুধুমাত্র এক্স ইকুয়াল টু কে থাকলো, আর ওইখানে কি থাকবে, শুধুমাত্র টি। এখন এইখানে একটা ধ্রুবক আসার কথা, ওইখানে একটা ধ্রুবক আসার কথা, সবকিছু মিলে আমি একটা মাত্র ধ্রুবক লিখে দিলাম প্লাস সি, বোঝো নাই? বুঝছি ভাইয়া। আচ্ছা, এটার একটা নাম দিয়ে আসো, ধরে নিলাম এটা হচ্ছে তোমার 1 নাম্বার সমীকরণ থাকুক। এখন তোমার কাজ হচ্ছে শুধুমাত্র এই 1 নাম্বার সমীকরণের ধ্রুবকের এক্সাক্ট ভ্যালুটা বাইর করা, তাইলেই কাজ শেষ। এখন ঘটনা হইতেছে বন্ধু, এই এক্সাক্ট ভ্যালুটা বাইর করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিমিট বসাইতে হবে এখন আমাদের। তো লিমিটের ব্যাপারটা কীরকম দেখো, এখানে চলক কী কী এটা বোঝা লাগবে, মানে আন্দাজে মুখস্থ করাচ্ছি না, এক্স্যাক্টলি বুঝাচ্ছি, মনোযোগ দিও, তাহলে দেখবা যে তুমি ম্যাথে শেখা, ফিজিক্সে শেখা জিনিসও এখান থেকে অনেক ক্লিয়ার হয়ে যাবে। এই সমীকরণের চলক কে বলেন তো আমাকে একটু। টি এর সাপেক্ষে এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, টাইম যত যাচ্ছে এক্স এর ভ্যালু বাড়তেছে, কিছু একটা হচ্ছে। তো এখন ওই দুইটারই আমার লিমিট লাগবে, কোনো একটা লিমিটের মান লাগবে, যে যখন টি এর ভ্যালু এত ছিল তখন আমার জানা থাকতে হবে যে এক্স এর ভ্যালু কত, দ্যাটস হোয়াট ইজ কল্ড লিমিটিং ভ্যালু, বুঝছিস তো? বুঝছি। আচ্ছা, তাহলে এখন বলো, যখন যখন টি ইকুয়াল টু ধরে নিলাম 0, এই যে 0 টাইমে, টি তো ভেরিয়েবল টাইম, ওটা তো একটা স্পেসিফিক টাইম, তখন আমাকে একটু বলো তো এক্স এর ভ্যালুটা কত ছিল, 0 ছিল না, বোঝা না? ওকে, তাহলে এই মানটা তুমি এবার 1 নাম্বার ইকুয়েশনে বসায় দাও। তাহলে 1 নাম্বার সমীকরণ থেকে আমরা পাবো হচ্ছে যেটা, সেটা কি বলেন তো, পাওয়া যাবে যেটা, এখানে থাকবে 0 ইকুয়াল টু কে ইন্টু 0 প্লাস হচ্ছে সি, তার মানে ডেফিনেটলি সি এর ভ্যালুটা আসছে কত, 0। এই মানটা আবার পুট ইট ব্যাক ইন ইকুয়েশন 1। সো ওইখানে যদি আমরা বসায় দেই তাহলে কি পাই, এটা বসায় দিলে আমরা পাবো হচ্ছে, দেখো এক্স ছিল এক্স এর জায়গায়, তাহলে অতএব 1 নাম্বার ইকুয়েশন থেকে পাওয়া যাচ্ছে এক্স ইকুয়াল টু কে টি প্লাস 0, ডান। তাহলে আমার কিসের মান দরকার ছিল, হার ধ্রুবকের রাশিমালা, তাহলে কে ইকুয়াল টু কি থাকবে বলেন তো, এক্স ডিভাইডেড বাই টি, কিছু বোঝনি, এক্স ডিভাইডেড বাই টি, কিছু বোঝনি, বুঝেছো বন্ধু? দ্যাটস ইট, সহজ। আচ্ছা, এখন তোমাদের এই ইন্টিগ্রেশনটা একটু অন্যভাবে করা দেখাই, তাহলে গণিতের সাথে ফিজিক্যাল ওয়ার্ল্ডের আর একটা কানেকশন তৈরি হবে আর কি, মানে লিমিট অন্যভাবেও বসানো যাইতো। কীরকম বসানো যাইতো, আমি একটা কাজ করি, দাঁড়াও, পরের স্লাইড আছে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে কিছু জিনিস আমি একটু কপি করে নিয়ে যাই যেটা আমাদের কাজে লাগবে। ওকে, এটুকু তো বোঝা গেছে নাকি আগের কথাই, এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। সেটা হচ্ছে দেখো, এখন আমরা একটা কাজ করিব, সেই কাজটা হইতেছে বন্ধু, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কে থাকলো, তারপরের লাইনে আমাদের এখন কি করার কথা, ভেরিয়েবল সেপারেট করে দিব, ডিএক্স ইকুয়াল টু আসবে হচ্ছে কে ডিটি, তারপরের লাইনে কি করার কথা, ইন্টিগ্রেট করার কথা, তাই না? সো ইন্টিগ্রেশনটা একটু এভাবে চিন্তা করো, সেটা হচ্ছে মাইকের শব্দ, আচ্ছা এই যে ইন্টিগ্রেশন দেখো, ডিএক্স ইকুয়াল টু হচ্ছে কে ইন্টিগ্রেশন ডিটি, আমি কিন্তু আগেই বলছিলাম ভেরিয়েবল সেপারেট করছি, সো যার যার ইন্টিগ্রেশনে তার তার লিমিট বসাই দিলেও গেম ওভার, কিছু বোঝো নাই? যখন টাইমের ভ্যালুটা 0 তখন এই এক্স এর ভ্যালুটা কত, 0 না? যখন টাইমের ভ্যালুটা টি তখন এক্স এর ভ্যালুটা কত বলেন তো, এক্স, এই যে টি টাইমে এক্স এর ভ্যালু এক্স, বুঝতে পারছিস তো? এটা বসাও, তাইলেও দেখবা যে ম্যাজিক হবে আর কি, মানে গণিত যে আসলে কাজ করে এটা তার ভালো প্রমাণ। তো ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত, শুধুমাত্র এক্স, লিমিট লাগবে 0 টু এক্স,
কে থাকলো, এবার কি আসবে শুধুমাত্র টি, লিমিট লাগবে 0 টু টি। কেন এবার লিমিট লিখি নাই বুঝছো তো নাকি? বুঝছি। আচ্ছা, সো এখন কাজ করি আমরা, কি আসবে এখানে, এক্স এর জায়গায় এক্স বসাও, তাহলে কি আসে বলো তো, এক্স মাইনাস 0 ইকুয়াল টু কি থাকবে, কে থাকবে, তারপরে কত, টি মাইনাস 0, তার মানে আলটিমেটলি ওই ওই জিনিসই আসছে। তাহলে কি থাকে এখানে, এক্স ইকুয়াল টু হচ্ছে কেটি। তারপরের লাইনে আমরা কি বলতে পারবো, পরের লাইনে ডেফিনেটলি বলা যায় যে কে ইকুয়াল টু আমাদের এক্স ডিভাইডেড বাই টি। বোঝো নাই বন্ধু? বুঝছি। এই তো একই সমীকরণই দাঁড়াইলো, জাস্ট বিকল্প পদ্ধতিতে দেখাইলাম। এবার চলো, শূন্যক্রম বিক্রিয়ার জন্য আমাদের অর্ধায়ুর সমীকরণ লাগবে, অর্ধায়ু। তো এখন আমি আগের জিনিসটাই নিয়ে আসছি এবং এইটুকু জিনিসকে একটু চেঞ্জ করে ফেলবো, এটা আমাদের দরকার নাই। আমরা এবার জানলাম যে এইখান থেকে কে ইকুয়াল টু ইকুয়েশনটা আসছে আমাদের এক্স ডিভাইডেড বাই টি, এটাই তার গভর্নিং ইকুয়েশন, জিরো অর্ডার রিয়াকশনের এইটাই গভর্নিং ইকুয়েশন, ঠিক আছে, মানে এইটাই মূল সমীকরণ। এখন এখানে বলো তো, এইটাকে যদি নাম দেই আমরা, ধরো 2 নাম্বার সমীকরণ নাম দিলাম, আগে যেহেতু 1 হয়ে গেছে, তাহলে এবার আমরা কি বলতে পারি যে অর্ধায়ুর যে কন্ডিশনটা ছিল, যখন যখন কি জানো, এক্স ইকুয়াল টু কি হয়, a বাই 2, তখন তখন কি ওই টাইমটাকে কি বলে, টি হাফ, মনে আছে? এই মানটা আমরা তাহলে এবার 2 নাম্বার ইকুয়েশনে বসাই দিই। 2 নাম্বার ইকুয়েশন থেকে তাহলে কি পাচ্ছি আমরা, কে এর জায়গায় তো কে আছে, কোনো সমস্যা নেই, এক্স এর জায়গায় থাকবে কত, a বাই 2, আর নিচে আছে হচ্ছে টি হাফ। তাহলে এর পরের লাইনে একটু মানুষ করো, টি হাফটাকে বামে তুলে দাও, টি হাফ ইকুয়াল টু কি থাকে, a বাই টুয়াইস কে, দ্যাট ইজ দ্য ইকুয়েশন ফর হাফ লাইফ অফ জিরো অর্ডার রিয়াকশন। কেউ বোঝে না? এই বস্তুই আমাদের কাজে লাগিবে। তো এখন ইমন চন্দ্র আমাকে তুমি বলো, তোমার সাথে ইন্টিগ্রেশন নিয়ে তো মারামারি করার দরকার আছে, আমার লাগবে এসব বাচ্চা বাচ্চা ইন্টিগ্রেশন, ঠিক আছে? ওকে, প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আমরা এবার যদি দেখি প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে আবার সে আগের জিনিস ধরে নিলাম যে কোনো একটা বিক্রিয়া এরকম হচ্ছে। এখন দেখ ভাই, আমাকে একটু বলতো, একাধিক বিক্রিয়ক যদি থাকতো, সেই বিক্রিয়া কি প্রথম ক্রম হইতে পারতো নাকি পারতো না? পারতো, কিন্তু আমরা বলছি একেবারে সিম্পল রিয়াকশন দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো যে ঘটনাটা কি। সো এই জন্য আমরা একটা মাত্র বিক্রিয়ক বিশিষ্ট বিক্রিয়ার প্রথম ক্রম যদি হয়, একটা মাত্র বিক্রিয়ক বিশিষ্ট বিক্রিয়া প্রথম ক্রমের যদি হয়, তার জন্য আমরা হার ধ্রুবকের রাশিমালা বাইর করতেছি, তার জন্য অর্ধায়ু বাইর করতেছি, বুঝিয়াছো? ওকে, তাহলে এখন বলো, এর জন্য ইকুয়েশনের চেঞ্জটা আসবে কি, dx বাই dt ইকুয়াল টু k ইন্টু a মাইনাস x টু দি পাওয়ার কত আসবে বলেন তো, 1। বুঝতে পারছি সবাই? ফার্স্ট অর্ডার রিয়াকশন যেহেতু। এবারও আমরা সেম কাহিনী করব, একই কাহিনী, ভেরিয়েবল সেপারেট। দেখো এই a মাইনাস এক্স, এ তো একটা কনস্ট্যান্ট, ইনিশিয়াল যতখানিক দিয়ে শুরু করছে, এ ব্যাপারটা কি একটা কনস্ট্যান্ট পার্ট না, যে বিক্রিয়ার শুরুতে কতখানি ছিল। ধরো একটা প্রাসের অঙ্ক করতেছো তুমি, এখান থেকে একটা গোলা মাইরে দিছো, কামানের গোলা, তো যে বেগে মারছিলা এটা কি আর চেঞ্জ করতে পারবা যাত্রাপথে? যাত্রাপথে তো আর চেঞ্জ করা যাবে না, বুঝিস নাই আমার কথা? সো আদিবেগ যেমন ওই ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে, এ এর ভ্যালুটাও এই ক্ষেত্রে কনস্ট্যান্ট, যে ইনিশিয়ালি রিয়াকশন শুরু করে ফেলছিলাম আমি যে পরিমাণ নিয়ে, ওইটা তো ভাই আমার আর চেঞ্জ করার কোনো উপায় নাই, করতে গেলে তোমার বিক্রিয়া আরেকবার নতুন করে করা লাগবে। সো এখন এখানে আমরা যে কাজটা করবো, এক্স যেহেতু এখানকার ভেরিয়েবল আর ওইখানে এক্স আছে, ওইটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে কি লেখা যায়, ডিএক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু কি থাকে বলেন তো, কে ইন্টু ডিটি, বুঝেছো? আচ্ছা, এরপরে আমরা কি করব, এটাকে ইন্টিগ্রেট করে দেই, তাহলে ইন্টিগ্রেশন 1 বাই a মাইনাস এক্স ইন্টু হচ্ছে কত, dx ইকুয়াল টু কি থাকবে, k ইন্টিগ্রেশন dt। এখন আমরা কি ডেফিনেট দিয়ে করবো নাকি ইনডেফিনেট দিয়ে করবো? আচ্ছা, প্রথমে ইনডেফিনেট দিয়ে করি। তাহলে এবার বলো 1 বাই a মাইনাস এক্স, এটা কি এক্স এর একটা ফাংশন না, এই পুরোটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে কি আসবে বলেন তো, 1 বাই এক্স ডিএক্স মানে কত, ln x। তো এক্স বলতে বোঝাচ্ছি a মাইনাস এক্সটাকে, বুঝতে পারছিস তো? আচ্ছা, এবার বলো আমাকে বন্ধু, তাহলে পরে কি থাকবে, যাকে এক্স ধরছো সে তো আসলে এক্স না, তাহলে ওকে আবার ডিফারেন্সিয়েট করো, কাকে ডিফারেন্সিয়েট করতেছো, a মাইনাস এক্সকে, তাই না? a মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, -1। তাহলে -1 দিয়ে হচ্ছে ডিভাইড করার কথা, কিন্তু ভুলে গেলে চলবে না। আচ্ছা, তারপরে বলো ইকুয়াল টু কি থাকে আমাদের, kt প্লাস সি, বুঝেছো? সো পরের লাইনে আমরা একটু মানুষ করে লিখি, মাইনাস ln a মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে kt প্লাস হচ্ছে সি, কেটি পেরি। আচ্ছা, এখন ঘটনা বলো বন্ধু।
আমরা কি করব এবার, সেটা হচ্ছে এটার নাম দিয়ে আসি ইকুয়েশন, ধরো যে 3। তো ইকুয়েশন 3 তে অজানা রাশি সি আছে, সি এর মান বের করার জন্য কি করব আমরা, যখন বলেন লিমিট বসাবো, তাই না? যখন t = 0 তখন t = 0 তখন x = হচ্ছে 0। তাহলে এবার 3 নাম্বার সমীকরণ থেকে কি পাওয়া যাচ্ছে, 3 থেকে পাওয়া যাচ্ছে হলো -ln a - 0 ইকুয়াল টু হচ্ছে k × 0 প্লাস হচ্ছে c। তাহলে বলতো ভাই c = কত থাকে? -ln a। কি বোঝো নাই বন্ধু? বুঝছি। আচ্ছা, হ্যাঁ বলো, আমি ক্লাস নিচ্ছি। শুধু আচ্ছা, এখন ঘটনা হইতেছে এই যে সি এর ভ্যালুটা, এটা আমাদের কোথায় বসাইতে হবে, ইকুয়েশন 3-এ আবার যে পুট ইট ব্যাক। তাহলে আবার আমরা কি পাবো, আমরা ইকুয়েশন 3 থেকে পাচ্ছি, কি পাচ্ছি বলেন বলেন, এই পুরোটা থাকবে আমার কাছে, এই যে -ln a - x = kt প্লাস c। সো c এর ভ্যালুটা কি ছিল, -ln a। তাহলে এটাকে এখানে নিয়ে বসায় দেই, এই যে বসে পড়লো -ln a। আমার কিসের জন্য, কিসের মান বের করার টার্গেট, k এর ভ্যালু। তাহলে কি লেখা যায় বলেন তো, kt কে এখানে রেখে এটাকে এই পাশে পাঠালে কি থাকে, kt = ln a - ln a - x। বুঝতে পারছিস কি? আচ্ছা, তাহলে তারপরের লাইনে আমরা কি করব বলেন, k = আচ্ছা এটাকে কি করা যায়, কেটি থাকুক, টাকা হয়ে গেছে হ্যাঁ, এটাকে আমরা লিখলাম কেটি = কি লেখা যায় বলেন তো, ln a / কত, a - x লেখা যায় তো? আচ্ছা, মানে বুঝছস তো ln এর সূত্র, আমার তো দেখানোর কিছু নাই। আচ্ছা, ইকুয়াল টু তাহলে কি লেখা যাবে, k = 1 / কত, t ইন্টু ln a / a - x, and that is nothing but কি বন্ধু, হার ধ্রুবকের রাশিমালা। কোন বিক্রিয়ার জন্য? প্রথম ক্রম বিক্রিয়ার জন্য। কার জানি বাচ্চা ডাকে, হয়ে গেল, শেষ। আচ্ছা, এই বুঝতেছিস সবাই নাকি? ইরফান, বুঝতেছি ভাইয়া। ওকে, এখন আমাকে বলো বন্ধু, এটা গেল, তাহলে এবার কিসের, আচ্ছা এই স্লাইডটা লাগে নাই বলতে আমি কেন রাখছিলাম তোমরা কি বুঝছো? ডিফিনিট ইন্টিগ্রাল রাখবা তো, মানে ওটা একটু আরেক ভাবে যদি আমরা দেখাইতে চাই তাহলে কেমন আসে, চলো একটু দেখে আসি তাড়াতাড়ি। বিকল্প টেকনোলজি যদি করা হয়, ডিফিনিটটাই বেশি ভালো লাগবে, তাই না? সময় পাওয়া যাচ্ছে কারণ না লিখে। আচ্ছা, এবার দেখবা কারে বলে গ্যাঞ্জাম বিকল্প পদ্ধতি। সো বিকল্প পদ্ধতিতে গেলে আমাদের কি থাকবে, এরকম তো থাকবে বুঝলাম। তারপরে আমরা কি লিখবো, একবারে করতেছি, হ্যাঁ আচ্ছা একবারে করার কি আছে, ইন্টিগ্রেশন 1/a - x dx = k ইন্টিগ্রেশন dt। এবার বলো টাইমের লোয়ার লিমিট কত হবে, টাইমের লোয়ার লিমিট হচ্ছে 0, তখন x এর ভ্যালু হবে 0, এটার ভ্যালু আপার t আর এটার ভ্যালু আপার হচ্ছে x। চলো এবার করি, তাহলে এখানে আসবে কি ln a - x, কিন্তু যার সাপেক্ষে করছো সে তো মানে যারা x ধরে করছো সে তো x না, তখন ওইটুকু আবার ডিফারেন্সিয়েট করলে কত আসবে, -1। তাহলে -1 দিয়ে কি করার কথা, ভাগ, মনে পড়ছে? ভাগ করলাম, তারপরে কি করা লাগবে এবার বলেন তো, লিমিট বসাবো। এই যে লিমিট বসাবো হচ্ছে এখানে 0, এখানে হচ্ছে x ইকুয়াল টু, এখানে কি থাকবে k, একবারে বলা যায় না এটা t, কেন বুঝছস তো? আচ্ছা যা লিখলাম 0t, ওই t - 0 করলে তো আলটিমেটলি ওইটাই আসতো। আচ্ছা, তারপরে এবার কি করব বন্ধু, করা যাবে যেটা, লিমিট ইমপ্লাই করো, তাহলে কি আসবে, এই -1টাকে একবারে বাইরে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? তো -1টা বাইরে পাঠালে দেখো তো কি আসে, ln a মাইনাস কত হবে, x হবে না, ওই x এর জায়গায় x বসাইতে হবে, বুঝছিস তো? আচ্ছা, তারপরে -1 কিন্তু আগে থেকে বাইরে ছিল, আমি তো লিখতে ভুলে গেছি, বাইরে আছে হচ্ছে -1,
ওকে, মাইনাস কি হবে বলেন, ln a মাইনাস কত লিখবো এবার, 0 লিখবো না? জি। আচ্ছা লিখলাম। তাহার পরে বলো বন্ধু কি হবে, ইকুয়াল টু থাকবে হচ্ছে কত তোমার k ইন্টু টি ঘোড়ার ডিম t মাইনাস 0 এই। হ্যাঁ, তারপরে বলো কি হবে, মাইনাস ওয়ান তো আছে বাইরে, এখানে কি থাকে ln a মাইনাস এক্স, আর ভিতরের থেকে কি আসে ln a, এই মাইনাস আবার যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে কি আসে বলো তো, ln a মাইনাস ln a মাইনাস এক্স ইকুয়াল টু কেটি। তারপরে তো আগের জিনিস, এটাকে কি লেখা যাবে, ln a ডিভাইডেড বাই a মাইনাস এক্স, তাহলে কেটি ইকুয়াল টু থাকে হচ্ছে আমাদের ln a ডিভাইডেড বাই a মাইনাস এক্স, তার মানে পরের লাইনে লেখা যায় k ইকুয়াল টু 1/t ln a ডিভাইডেড বাই a মাইনাস এক্স। কেউ বোঝা না? এই সেম জিনিসই আসছে, বাট এইখানে অনেকে গ্যাঞ্জাম করে ফেলে, এই জন্য ওই যে সিঙ্গেল লিমিট ইউজ করাটা ভালো, এখানে দুই জায়গার লিমিট ইউজ করা হচ্ছে আর কি। হ্যাঁ আচ্ছা, প্রথম ক্রম বিক্রিয়া তাহলে এবার কি, অর্ধায়ুর সমীকরণ লাগবে আমাদের। তো অর্ধায়ুর সমীকরণের জন্য আবার আমাদের ওই জিনিসটাই লাগবে, এটা লাগবে। এইখানে আমাদের ইকুয়েশনটা কি আসছিল ভাই, ইকুয়েশনটা আসছিল হচ্ছে k ইকুয়ালস 1/t ln a ডিভাইডেড বাই হচ্ছে a মাইনাস এক্স। বলো এরপরে আমাকে কি হবে, কি করব, বলা লাগবে যখন x ইকুয়াল টু a/2 তখন t ইকুয়াল টু কি দাঁড়ায়, t হাফ দাঁড়ায়। তাহলে এটার নাম দিছিলাম কত নম্বর সমীকরণ জানি, 4 না নাকি 3? তো এটা ছিল হচ্ছে 4, এটার নাম দিয়ে আসো 4, ফাইনাল লাইনটা আর কি। আচ্ছা তাইলে এবার 4 নাম্বার ইকুয়েশন থেকে কি পাচ্ছি আমরা, 4 নাম্বার ইকুয়েশন যদি ভ্যালু বসাই তাহলে কে থাকলো ইকুয়াল টু 1/t হাফ হয়ে যাবে এটা ইন্টু ln a ডিভাইডেড বাই a মাইনাস হচ্ছে a/2। বুঝতে পারছো? বলো তো a থেকে a/2 বাদ দিলে কত থাকে, আর একটা a/2 থাকে, তাহলে উপরে a আর নিচে a/2 কাটাকাটি করলে আলটিমেটলি কি এখানে ln 2 থাকে না, তাহলে k ইকুয়াল টু হচ্ছে 1/t হাফ ইন্টু ln 2। এখন ক্যালকুলেটরে টিপ দিয়ে দেখো তো ln 2 এর ভ্যালুটা কত আসে, 0.693। তাহলে আমরা এখানে কি লিখিব বন্ধু, এখানে লেখা যাবে যেটা t হাফ ইজ ইকুয়ালস টু 0.693 বাই হচ্ছে k। সবাই কি বুঝছিস? ওকে, সো এই জিনিসটা দেখে কি একটু পরিচিত পরিচিত মনে হচ্ছে? কিসের সাথে কিসের সাথে? হ্যাঁ, ওই ওরা বলে ল্যামডা, আমরা বলি হচ্ছে কে, আর কিছু না। এর জন্য তোমরা দা বটি নিয়ে বেরোয় পড়ো, রয়্যাল রয়্যাল খেলা হবে গরু। কেমিস্ট্রি রয়্যাল হয়ে যাওয়ার কিছু নাই, কেমিস্ট্রি ওয়াজ রয়্যাল এভার সিন্স, মানে বিয়ন্ড এনি কাইন্ড অফ ডাউট অ্যান্ড ডিসকাশন, দ্যাট হ্যাজ অলওয়েজ বিন। আমি জাস্ট কথা বলি নাই, বললে তোদের যে গান্ডগুলা এসব জিনিস শুরু করছে তারা লজ্জায় আর মুখ দেখাইতে পারতো না, যে আসলেই তো তাই। আচ্ছা চলো, না দরকার নেই, এই বাচ্চারা করে এগুলা। কোনটা? আচ্ছা ওকে, এই মনোযোগ দাও তাড়াতাড়ি। আমরা এবার দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য, হ্যাঁ করো তাড়াতাড়ি করো, 5 মিনিট সময় দিচ্ছি, করো। তো আমি জাস্ট বলে দিই, এখানে কি আসবে, একটা স্কোয়ার আসবে তাই না, দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তাড়াতাড়ি ইন্টিগ্রেশন করো। ইমন চন্দ্র ফার্স্ট, 5 মিনিট টাইম দিলাম। অর্ধায়ু এবং হার ধ্রুবক দুইটাই রাশিমালা বের করবা ফার্স্ট। দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল, আধান দুটির বর্গের কি জানি ঘোড়ার ডিম দূরত্বের ব্যস্তানুপাতিক। বন্ধুগণ পেরেছো? আমাদের জন্য দুইটি বিন্দু আধান। বলো কি করেছো? কি আসছে, কে ইকুয়াল টু
a minus 1 divided by kt x equal to a minus 1 divided by divided by k না শুধু 1 এর নিচে কি জানি কইতেছে x equal to a divided by a minus তারপরে মাইনাস দেন minus 1 1 1 এর নিচেই আছে ও আচ্ছা আচ্ছা এইরকম তাই তো কেটি আচ্ছা ঠিক আছে আর অর্ধায় কি আসছে কি সমান 2 a 2 by a না a by 2 2 by k 2 by ka আচ্ছা একটু মনে হয় গ্যাঞ্জাম পাকায় ফেলাইছো দুই জায়গাতেই এক জায়গায় গ্যাঞ্জাম পাকালে আরেক জায়গায় গ্যাঞ্জাম পাকানোটা স্বাভাবিক আচ্ছা দেখো তাহলে আমরা কি লিখতে পারি dx ডিভাইডেড বাই a মাইনাস x এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি থাকবে k ইন্টু ডিটি ঠিক আছে তারপরে ইন্টিগ্রেট যখন করব ইন্টিগ্রেশন 1 বাই এই বস্তু না লিখে আমি লিখতে পারতাম না a মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু k ইন্টিগ্রেশন ডিটি তাহলে x টু দি পাওয়ার কি আসলো এটা n এর ফর্মুলায় পড়লো x টু দি পাওয়ার n তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলায় পড়লে আবার কি লেখা যাবে a মাইনাস এক্স টু দি পাওয়ার n প্লাস 1 তার মানে মাইনাস 2 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই কত মাইনাস 2 প্লাস হচ্ছে 1 এখন গ্যাঞ্জাম হচ্ছে যাকে x ধরছো সেই ভদ্রলোক তো x না তাহলে ওকে আবার ডিফারেন্সিয়েট করলে কত আসে মাইনাস 1 দিয়ে আবার ডিফারেন্সিয়েট করার কথা বুঝছিস তো আচ্ছা ইকুয়াল টু কি থাকে কেটি প্লাস হচ্ছে থাকে সি এখন এটার কাহিনী করা লাগবে আরেকটু কাহিনী কিভাবে করা যায় আরেকটু কাহিনী করে দেই চলো সেটা হচ্ছে এখানে আমাদের আলটিমেটলি কি থাকে এখানে থাকে মাইনাস 1 আবার এখানে মাইনাস 1 তার মানে প্লাস 1 মানে 1 আর কি তার মানে এখানে কি থাকবে a মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 না এখানে মাইনাস 1 তার মানে a মাইনাস এক্স বেসিক্যালি 1 বাই a মাইনাস এক্স আচ্ছা ইকুয়াল টু থাকে হচ্ছে শুধুমাত্র কেটি প্লাস সি এটার নাম আমরা কি দিতে পারি আগে কত দিয়েছিলাম 4 নাম্বার সমীকরণ তাহলে এবার দিব হচ্ছে 5 নাম্বার সমীকরণ 5 বুঝছ বন্ধু এখন কি করব যখন আমাদের টাইম 0 তখন x ইকুয়াল টু কত 0 এই মানটা আমরা কোথায় বসাচ্ছি 5 নাম্বার ইকুয়েশনে তাহলে 5 ইকুয়েশন গিভস আস 1 বাই a মাইনাস হচ্ছে 0 ইকুয়াল টু হচ্ছে k ইন্টু 0 প্লাস হচ্ছে c তাহলে বলেন তো c এর ভ্যালু কত আসে 1 বাই a ঠিক আছে তো আমার লেখা নাকি ওকে তাহলে এই মানটা আবার নিয়ে বসাই দিচ্ছি 5-এ তাহলে 5 নাম্বার ইকুয়েশন থেকে পাচ্ছি হলো এই যে বস্তুটুকু পেয়ে যাচ্ছি এই যে প্লাস হচ্ছে কি হবে 1 বাই a c এর জায়গায় জাস্ট 1 বাই a বসাই দিলাম তারপরে আমরা কি করিব বলো টার্গেট কিন্তু k এর মান বাই করা তাহলে kt ইকুয়াল টু কি থাকে এটা এই পাশে চলে আসলো তাহলে 1 বাই a মাইনাস এক্স মাইনাস হচ্ছে 1 বাই a আচ্ছা এবার লসাগু করলে কি আসবে a ইন্টু a মাইনাস এক্স তাহলে নিচে থাকবে a ইন্টু a মাইনাস এক্স আর উপরে কি থাকে a মাইনাস বলো a প্লাস এক্স আসে না আচ্ছা তাহলে এটা হচ্ছে kt এর ভ্যালু kt তাহলে আমাকে একটু বলেন তো t ইকুয়াল টু কি লেখা k ইকুয়াল টু কি লেখা যায় k ইকুয়াল টু 1 বাই t ইন্টু এখানে কাটাকাটি ফাটাফাটি করলে শুধুমাত্র x ডিভাইডেড বাই a ইন্টু a মাইনাস এক্স এখন ইমন চন্দ্র বলো তো কোথায় গ্যাঞ্জামটা ঘটাইছো কোন নিয়মে করছো লিমিট জাস্ট করলে এটাই আসার কথা অন্য কিছু আসার কথা না আচ্ছা সো ইমন চন্দ্র এখান থেকে তুমি কি শিখলা ইন্টিগ্রেশন শিখছো তোমার এখান থেকে যেটা শেখা লাগবে সেটা হচ্ছে মাথা ঠান্ডা করা লাগবে মাথায় একটু তরমুজের রস বাঙ্গির কষ এগুলো দিলে মাথাটা ঠান্ডা হবে গরু কোথাকার মেলা জ্ঞান নিয়েও পোলা পায়ন এই বুয়েটে বা বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষায় খারাপ করে ফেলে একমাত্র কারণ কি তড়ি ঘড়ি আর মাথা খারাপ আরে আমি তো মেলা কিছু পারি রে মেলা কিছু পারার ধান্দাবাদ ঠান্ডা মাথা ধ্যান মগ্ন মন গভীর ধ্যান তাহলে এই ইকুয়েশনটাকে কত নাম্বার দিব আমরা দিলাম
6 হইল। ঠিক আছে, এবার আমরা কি করব, আমি আর বিকল্প পদ্ধতি করতেছি না, তোমরা নিজেরা করে নিও। অর্ধায়ুর সমীকরণ, তাহলে বলো অর্ধায়ুর জন্য আবার কি করা লাগবে? হ্যাঁ, তাহলে এখানে আমরা বসাই, বসানোর পরে ইকুয়েশনটা কি পাইছিলাম সেটা লিখি। ইকুয়েশনটা পাইছিলাম কে ইকুয়ালস 1/t ইন্টু এক্স ডিভাইডেড বাই কত, এ ইন্টু এ মাইনাস এক্স। তাহলে এবার এটা ছিল কত নম্বর সমীকরণ জানি আমাদের? 6। তারপরে কি বলবো, যখন টাইমের সরি কি জানো, এক্স ইকুয়াল টু হচ্ছে a/2, তখন টি এর ভ্যালুটা হচ্ছে টি হাফ। এই মানটা এখানে বসাচ্ছি। তাহলে 6 নম্বর ইকুয়েশন থেকে কি পাচ্ছি আমরা? কে ইকুয়ালস 1/t হাফ ইন্টু এক্সের জায়গায় বসাবো a/2 ডিভাইডেড বাই এ ইন্টু এ মাইনাস a/2। তো আগের সেই পুরান কথা, এ থেকে a/2 বাদ দিলে কত থাকবে? শুধুমাত্র a/2, উপরের a/2 নিচের a/2 কাটাকাটি যাবে, তার মানে থাকবে শুধুমাত্র a। সো তুমি কি লিখতে পারো এখানে? তুমি লিখতে পারবা হচ্ছে টি হাফটাকে বামে নিয়ে গেলাম, তাহলে টি হাফ ইকুয়াল টু কত, 1/k ইন্টু কি বলেন তো, এ থাকে না 1/a, তো এটাকে আমাদের এইখানে লেখা উচিত। কেন এইখানে লেখা উচিত জানো? কারণ এই অধ্যায়ের মধ্যে একটা বিশেষ বিষয় আছে, ওটার নাম হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। অ্যাসিডের বিয়োজন ধ্রুবককে এইভাবে লেখে কে এ, কে এর পায়ের কাছে হচ্ছে এ লেখে, বুঝতে পারছো? ক্ষারের বিয়োজন ধ্রুবক লেখে হচ্ছে কে এর পায়ের কাছে কি লেখে, বি লেখে। তো তখন তুমি আবার ফেঁসায় ফেলাবা, অনেকে এইভাবে লিখবে যে টি হাফ ইকুয়াল টু 1/ka, লেখার পরে বলবো ও আচ্ছা এটা তো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। কে মানে তো হচ্ছে আবার তোমার কি জানি আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, কি আবল তাবল লিখবে। আরে বলো, দুইটা কে এ আর এটা হচ্ছে কি 1/a ইন্টু কে, দুইটা ভিন্ন রাশি। তোরা কি বুঝছিস বাবা? কোথায় t/2? 1/2 কে ও কেবল করছে, যেগুলোটা আপনি বলছিলেন। যেটা বলছিলেন। ও, তার মানে ব্যাপারটা বোঝো যে সেই কলিযুগ এখনো যায় নাই যখন পোলাপাইন প্রচন্ড মেধাবী এনডিসি টপ 100-এর ক্লাস নিতেছে, কি সব যে দেখতাম, আল্লাহ খোদা, মানে দুঃখে কলজারা ফাটি যাইতো যে এত মেধাবী এই গান্ডুর মতো কাজ করছে। তোদের মধ্যে ম্যাথমেটিক্যালি সবচেয়ে বেশি জানে বলে মনে হয়, সবচেয়ে বেশি ম্যাথমেটিক্যালি স্মার্ট ইমন, সে ইমনই ভুল করে বসে আছে, চিন্তা কর। সো যেটা বুঝলাম, জীবনে সফল হওয়ার জন্য যোগ্যতা দক্ষতার চেয়ে বেশি দরকার মাথা ঠান্ডা। ওকে, তাহলে আমরা যে সমীকরণগুলো পাইছি সেই সমীকরণগুলো আমি একটু লিখে রাখবো। চলো আমি একটু এক জায়গায় করে দিই। হ্যাঁ, এক জায়গায় করে দিলে জীবনে অনেক হাসি আনন্দ পাওয়া যাবে এবং আরো কিছু আলোচনা করব এইটার সাথে। তাহলে আমাদের দুইটা দাগ দিলে হচ্ছে না। আমরা 3 ধরনের জিনিস শিখছিলাম। একটা হচ্ছে কি বলেন তো, জিরো অর্ডার, আর একটা কি ছিল, ফার্স্ট অর্ডার, আর একটা কি ছিল, সেকেন্ড অর্ডার। তোমরা কিন্তু পেঁচায় ফেলাবা, কেমনে পেঁচাবা আমি তোমাদের বলে দিই, শোনো। এই জিরো অর্ডারে অনেকে মনে করে ফার্স্ট অর্ডার, মানে প্রথমে লেখছে তো তাই মনে করে এটা মনে হয় ফার্স্ট অর্ডার, আর এটারে বলে সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। ব্যাপারটা কিন্তু তা না, ঠিক আছে? পেঁচানো যাবে না, মাথা ঠান্ডা করে খেয়াল রাখতে হবে। এখন এদের তাহলে ইকুয়েশনগুলো আমরা কি পাইছি আমরা যদি একটু লিখে রাখি। জিরো অর্ডারের ক্ষেত্রে কে ইকুয়াল টু ছিল কি বলতো, x/t, মনে পড়ে? এটার অর্ধায়ুর সমীকরণ ছিল টি হাফ ইকুয়াল টু বলতো কত, a/2k। কিভাবে পাইলাম? এক্স এর জায়গায় মনে মনে বসায় দাও a/2, বুঝেছো? আর ওই টিটা বামে গেছে, কেটা নিচে আসছে, এই যে a/2k। ইনস্ট্যান্ট মনে মনে প্রমাণ করে ফেলতে হবে। আচ্ছা, তারপরে আসো, এই যে কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম ওস্তাদ কেমনে ওস্তাদ হয়, মনে আছে? এইখানে দেখাচ্ছিলাম আমি অ্যাডমিশনের ব্যাচে আর কি। ওকে, সো এবার আসো বন্ধু, এটা গেল। তারপরে প্রথম ক্রম বিক্রিয়া, এই তোরা কি বুঝছিস ব্যাপারটা আমি কেমনে করছি? বিশেষ না হলে খাতা উল্টে দেখ, এটাই তো লেখা হয়েছে নাকি? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে কি বুঝি নাই, কি বললি ইরফান?
হ্যাঁ 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 ওইটাই তো করছি, ওইটাই করছি। আচ্ছা কে ইকুয়াল টু তাহলে এখানে কি লিখবো 1/t ইন্টু ln a ডিভাইডেড বাই কি ছিল a মাইনাস এক্স, এই প্রমাণ করছিলাম। আর এইটার টি হাফের ইকুয়েশনটা ছিল হচ্ছে ln 2 বাই হচ্ছে কে, বা এটাকে আমরা বলতে পারি ln 2 এর মান কত 0.693 বাই হচ্ছে কত কে, বোঝো নাই বন্ধু? এর নিচে একটা 1 দেওয়া আছে, তার আগে একটা 0। আচ্ছা মানে তুমি এটা k1 তাই তো, ওইগুলা k0। আচ্ছা থাক ওটা আমরা না করি। এবার আসো দ্বিতীয় ক্রমের জন্য কে ইকুয়াল টু কি ছিল 1/t x ডিভাইডেড বাই a ইন্টু a মাইনাস এক্স, এরকম ছিল না? আর এইটার টি হাফের ইকুয়েশন কি ছিল? টি হাফের ইকুয়েশন ছিল 1/a কে, এই। ওকে এবার বন্ধু আর একটা কাজ করা লাগবে তোমাদের একটু কষ্ট করে, সেই কাজটা হচ্ছে প্রতিটা ক্রমের বিক্রিয়ায় কে এর ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, একটা মজার ব্যাপার পাবা। সেই মজার ব্যাপারটা হচ্ছে দেখো শূন্যক্রম বিক্রিয়ার যদি আমরা কে এর ইউনিটটা বাইর করতে চাই, কে এর এককটা কি আমাকে একটু বলতে পারবা? সবচেয়ে সিম্পলেস্ট ইকুয়েশন থেকে চিন্তা করো। হ্যাঁ এক্স মানে কিন্তু ছিল ঘনমাত্রা বা সক্রিয় ভর, তাই না, উৎপাদিত হওয়ার যে পরিমাণটা। সো সেটা যদি হয় মোল পার লিটার, আর এই টিটা আছে নিচে, তাহলে পার সেকেন্ড। এখন পার আওয়ারও হইতে পারে, পার মিনিটও হইতে পারে, ওটা ব্যাপার না আর কি, ঠিক আছে? আচ্ছা এবার বলেন তো প্রথম ক্রম বিক্রিয়ার জন্য কে এর ইউনিটটা কি হবে? প্রথম ক্রম বিক্রিয়ার পার সেকেন্ড কিভাবে পাইলা? 1/t রয়েছে তো। আচ্ছা এইখান থেকেও দেখা যায়, কিন্তু এখান থেকেও দেখা যায় এটা একটা পিওর ভ্যালু, এর কোনো একক নাই। তাহলে কেটাকে বামে তোলো, টি হাফটাকে নিচে নাও, টি হাফ তো এক ধরনের টি আলটিমেটলি, সো এটার একক হবে হচ্ছে পার সেকেন্ড। আর তুমি যদি চাও এখান থেকে হিসাব করতে পারো, সেই হিসাবটা শুনে রাখো। এ মানে ঘনমাত্রা, শুরুর ঘনমাত্রা, আর এ মাইনাস এক্সও তো একটা ঘনমাত্রা, কোনো একটা ঘনমাত্রা, অবশিষ্ট ঘনমাত্রা। সো আলটিমেটলি উপরেও একক মোল পার লিটার, নিচেও একক মোল পার লিটার, কাটাকাটি যাচ্ছে। সো এলএন এর ভিতরে এমনিও কোনো কিছুর একক থাকে না, এটাও তোমাদের জানা উচিত। মানে এই ক্যারেক্টারিস্টিকগুলো বোঝো তো। যেমন ধরো আমি যদি লিখি সাইন ইনভার্স থিটা, থিটা তো না, এটা তো এক্স, হোয়াটএভার। সো আমাকে একটু বলো তো এক্স এর ইউনিট কি বলতে পারবা? ইউনিট নাই ভাই, ওটা তো কোনো ইউনিট নাই, ওইটা আসলে একটা ভ্যালু, ওইটা ভ্যালু। হ্যাঁ এটা আলটিমেটলি পুরোটা মিলে হচ্ছে থিটা হইছে, অ্যাঙ্গেল হইছে। সো ব্যাপারটা ওইরকম আর কি। যদি ম্যাথমেটিক্যাল রিলেশনগুলো জানা যায়, কোনো হিসাব নিকাশ ছাড়াই অনেক কিছু বলা যায় আর কি। সো এই পুরো পার্টের কোনো ইউনিট নাই, এই যে লগারিদম সামথিং বা এলএন সামথিং, তাহলে এইটার ইউনিটের ইনভার্সটা হবে হচ্ছে কে এর ইউনিট। তাহলে এবার কে এর ইউনিটটা কি হবে আমাদের দেখেন তো। এখান থেকে অনেক কঠিন আসে, এখান থেকে বের করা অনেক ইজি হবে। কেটাকে উপরে তোলো, টি হাফটাকে নিচে পাঠাও, এর একক কি মোল পার লিটার। তাহলে এখন কি হবে বলেন তো, লিটার পার মোল পার সেকেন্ড। কেউ বোঝে না? বুঝেছিস? আচ্ছা এটা গেল সেকেন্ড অবজারভেশন অ্যাবাউট কে। তো এই কে এর ইউনিটগুলো দেখেও আমরা অনেক সময় বুঝতে পারবো যে রিয়াকশন কোন অর্ডার, কারণ অঙ্কে অনেক সময় বলে না যে এটা কোন অর্ডার, তোমার এই কে এর ইউনিট দেখে বুঝতে হয়। পরের একটা কথা হচ্ছে একটা মজার ব্যাপার খেয়াল করো, টি এর সাথে কে এর রিলেশনটা কি? হ্যাঁ এই বিক্রিয়া কি অবস্থা, প্রথম ক্রম বিক্রিয়া কি অবস্থা? এখানে ব্যস্তানুপাতিক, আচ্ছা এইখানে কি অবস্থা? এখানে ব্যস্তানুপাতিক। এটা একটা মজার অবজারভেশন, এটা আমি একটা বিশেষ অঙ্ক করাই, সেটার জন্য কাজে লাগবে। ডোন্ট গেট মি রং, কে ইজ এ কনস্ট্যান্ট, কে ইজ এ কনস্ট্যান্ট হুইচ অনলি গেটস চেঞ্জ ডিউ টু হোয়াট? কে এর ভ্যালু গতকালকেও বলছি, গতকালকে মানে গত ক্লাসেও, হ্যাঁ তাপমাত্রার উপর নির্ভর করে। কে এর মান শুধুমাত্র এবং কেবলমাত্র টেম্পারেচার এর কারণেই পরিবর্তিত হয়। খুব সাবধান, এটা আমাদের বছরও সম্ভবত বুয়েট ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন। পরিবর্তিত হয়, আর কোনো কিছু দিয়ে কে চেঞ্জ করা যাবে না। সো এই ভুলটা যেন কইরো না, ভাইবো না যে আমি বলতেছি যে টাইম যতই যাবে
টি এর ভ্যালু বাড়তে থাকলে, আমি কিন্তু বলি না যে কে এর ভ্যালু কমতে থাকবে, ব্যাপারটা এরকম না আর কি। এই যে এইটা লেখার মানে কিন্তু এই না যে টাইম বাড়লে কে এর ভ্যালু কমে যাবে, তা না। রিয়াকশন ঘটার সময় যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, কে অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে ওই বিক্রিয়ার। বুঝছিস রে বাবা? তাপমাত্রার উপরেই শুধুমাত্র কে এর মান নির্ভর। তাপমাত্রা চেঞ্জ হইলে একমাত্র কে এর মান চেঞ্জ হবে। আমি এটা বলছি অন্য একটা কাজে, পরে বুঝবি আর কি। বুঝলি? কেউ বোঝে না? আচ্ছা, এখন দেখেন তো, আমাকে একটা কথা বলেন, টি এর সাথে যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে কি আমি বলতে পারি টি হাফের সাথেও ব্যস্তানুপাতিক? একই কথা না? মানে আমি আসলেই বুঝাইতে চাচ্ছি না যে টাইম চেঞ্জ হলে কে চেঞ্জ হয়ে যায়, মানে ডোন্ট গেট মি রং, আমি জাস্ট বলতেছি ম্যাথমেটিক্যাল রিলেশনটা দেখ জাস্ট। বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। আল্লাহ জানে তোরা এগুলোর স্ক্রিনশট নিয়ে কি বলবি, যে দেখেন এই লোকটা বলছে কনস্ট্যান্টও চেঞ্জ হয়ে যেতেছে টাইমে টাইম। তা বলি নাই রে বাবা। এনিওয়েজ, আমরা ক্লাসের আজকে লাস্টের দিকে চলে আসছি, আরেকটু আলোচনা বাকি। বিক্রিয়ার ক্রমের প্রকৃতি, রিয়াকশনের অর্ডারের টাইপ, এই দুইটা স্লাইড, এই স্লাইডটা মনে হয় গত দিনের লেকচারের সাথেও গেছিল, তাই না? সো একটা কথা বলা হয়, বিক্রিয়ার ক্রম দুইয়ের বেশি হওয়াটা সন্দেহপূর্ণ একটা ঘটনা। এই কথাটা আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন আর কি জাস্ট মুখস্থ করে চালাই দিছিলাম, কেউই বুঝতো বলে মনে হয় না আমার বন্ধুদের মধ্যে, আমি তো বুঝতাম বটেই না। আমি এটা পোলাপান পড়াইতে যাই শিখছি যে আসলে এই কথাটার মানে কি, সন্দেহপূর্ণ ঘটনা কথাটা বলে কেন, মানে ওয়াই দ্যাট ইভেন্ট ইজ এ ডাউটফুল থিং। তো ব্যাপারটা হচ্ছে কি, দেখ এটা বুঝোস কেউ, মানে এর মানে বুঝতে পারবি এর মানে কি? বইতে আমাদের সময় এই কথাটা লেখা থাকতো, এখনকার বইতে আর কিছু থাকে না, কি কোনো রকমে না দেওয়ার মতো এইসব নিয়ে আলোচনা করছে আর কি। বলো তো? না, তুমি তো শুনছো আগে, তাই তুমি বলতে পারবা, তুমি তো বলতে পারবা না তো। ধরো একটা বিক্রিয়া হচ্ছে এ থেকে বি তৈরি হয়েছে, এখন এই বিক্রিয়াটার জন্য আমরা রেট ইকুয়েশনটা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়ালস টু কে, লেখা যায় ইন্টু a minus 6 n। আরে গরু রে, তোদের নিয়ে বড় আছি বিপদে। ঠিক আছে, এটা দিয়ে কি বুঝাইছি বলেন তো? যদি বিক্রিয়াটা কি হয়, জিরো অর্ডার রিয়াকশন হয়, তাহলে ইকুয়েশনটা এরকম হবে না? যদি ফার্স্ট অর্ডার হয় তাহলে এটা হবে, তাহলে সেকেন্ড অর্ডার হলে এটা হবে। এখন থার্ড অর্ডার হলে তো আবার পাওয়ারে কিউব আসবে। তো ওইটার কথা বলতেছে যে এই ঘটনাটা খুবই সন্দেহপূর্ণ, মানে এরকম কি আদৌ কোনোদিন আছে? তো কেন বলে তার কারণটা একটু শোন। একটা জিনিস বলতো ভাই, জিরো অর্ডার নিয়ে কথা বলে লাভ নাই। আচ্ছা কেন লাভ নাই তাও একটু বলি। আমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই, তাহলে বলেন তো বিক্রিয়ার গতি বাড়বে নাকি কমবে? জিরো অর্ডারে কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে। ঠিক আছে, ভাইয়া ওকে। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কি হবে বলো তো? যদি আমি এ এর ঘনমাত্রাটা দ্বিগুণ করি, দ্বিগুণ করলে আমাকে একটু বলো তো ডিএক্স বাই ডিটিটা কি হবে? এটাও দ্বিগুণ হয়ে যাবে। এইটাও দ্বিগুণ হয়ে যাবে, কথা ঠিক? Yes, sir। আচ্ছা, দ্বিগুণ হবে। তোরা একটু আমাকে বলতো তাইলে বাবা, দ্বিগুণ হবে। আমাকে একটু বলেন এর ঘনমাত্রা যদি আমি 4 গুণ করি, বলেন তাহলে কি হবে? প্রথম ক্রমের জন্য 4 গুণ 4 গুণ করি, তাহলে এখানেও কত হবে? 4 গুণ হবে না? বুঝতেছিস তো? হ্যাঁ, আচ্ছা, এবার এই কথাটুকুই আমি এখানে কপি করে নিয়ে যাই, লেখালেখির ঝামেলা কমুক। এই যে হয়েছে। আমাকে একটু বলো এবার সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কি হবে? এ এর ঘনমাত্রা যদি তুমি দ্বিগুণ করো, তাহলে এই যে ডিএক্স বাই ডিটি এটা কত গুণ হবে বলেন তো? বৃদ্ধি পাবে 4 গুণ। 4 গুণ বৃদ্ধি পাবে না, মানে বেড়ে হবে 4 গুণ। হবে। 4 গুণ হবে, বুঝতে পারছিস তো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে 4 গুণ হবে। বলো তো এ এর ঘনমাত্রা যদি 4 গুণ করি, তাহলে বলেন তো? 16 গুণ 16 গুণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইখানে আসবে হচ্ছে 16। এই বুঝে বলতেছিস তো নাকি? হ্যাঁ বুঝছি। এইখানে হবে হচ্ছে তোমার 16 গুণ।
16 বানান কি জানি না, পেট কাটা মধ্যনাস্য মনে হয়। ঠিক আছে আমার লেখা নাকি? আচ্ছা ওকে। তার মানে তোরা কি বুঝতেছিস যে জিরো অর্ডারের স্পিড, জিরো অর্ডার রিয়াকশনের স্পিড ডাজন্ট ডিপেন্ড আপন দ্য রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন। বিক্রিয়কের ঘনমাত্রার দিকে পাত্তাই দেয় না, দূর বেটা, ঘনমাত্রা বাড়লেও কি কমলেও কি। ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে বিক্রিয়কের ঘনমাত্রা যত গুণ হয় বিক্রিয়ার গতি তত গুণ হয়। সুন্দর, ফাইন। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে বিক্রিয়কের ঘনমাত্রা যত গুণ করা হয় বিক্রিয়ার গতি তার স্কোয়ার রেট হয়ে যায়, ঠিক না? তার মানে তোমরা একটু আমাকে বলো যে আমরা কি বলতে পারি আসলে? আমরা কি বলতে পারি একটা কথা, বিক্রিয়ার ক্রম যত বেশি ওই বিক্রিয়ার গতি মানে হার তত বেশি ড্যাশ ডিপেন্ডেন্ট। আমাকে একটু বলেন তো, রিয়াক্ট্যান্ট মানে রিয়াক্ট্যান্ট ডিপেন্ডেন্ট না, বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। তোরা বুঝিস নাই মনে হয় কিছু। এমন কি কোনো বিক্রিয়া আছে, যদি কোনো একটা বিক্রিয়া থার্ড অর্ডার হইতো তাহলে বলো তো ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু আমাদের কি লেখা লাগতো? কোনো একটা কনস্ট্যান্ট আছে ইন্টু ওই বিক্রিয়কের ঘনমাত্রার পাওয়ারে কি আসতো? 3 আসতো। তার মানে তখন তুমি বিক্রিয়কের ঘনমাত্রা যদি দ্বিগুণ করতা, বাবারে, যদি 4 গুণ করতাম, 4 কিউব কত? 10 গুণ করলে ওটা 1000 গুণ হইতো। ওরে বাপ রে বাপ, তোরা বুঝতেছিস কোন বিক্রিয়া কি আসলে এমন আছে যে ঘনমাত্রা একটু বাড়াইলাম হু হু করে? তোরা বুঝিস না আমার কথা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড একেবারে ফিজিক্যালি, মানে প্র্যাকটিক্যালি চিন্তা কর না। একটু বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইছে, দ্বিগুণ করলে ওটা নাকি 8 গুণ হচ্ছে। ওরে বাপ রে বাপ, এরকম বাস্তবে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় না, মানে এটা হবে বলেও মনে হয় না। দ্যাটস ওয়াই আমরা বলে থাকি যে কোনো বিক্রিয়ার ক্রম 2 এর বেশি হওয়াটা খুবই সন্দেহপূর্ণ একটা ঘটনা, যে আদৌ কি এরকম কোনো বিক্রিয়া আছে। ধর তোকে আম্মু ঈদে একটা করে প্যান্ট কিনে দেয়, একটা করে শার্ট কিনে দেয়, ঠিক আছে, তুই একটা সার্টেন রেজাল্ট করিস, তোকে 2টা করে প্যান্ট 2টা করে শার্ট যে বছর থেকে কিনে দেওয়া শুরু করলো ওই বছর থেকে রেজাল্ট তোর ডাবল ভালো হয়ে গেল, মানে আগের দ্বিগুণ নাম্বার পাচ্ছিস। 3টা করে শার্ট 3টা করে প্যান্ট, তাহলে 3 গুণ রেজাল্ট করতে, মানে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। হইতে পারে তোর অর্ডার 2, তাহলে সেই ক্ষেত্রে 2টা করে প্যান্ট 2টা করে শার্ট কিনে দিল, দ্বিগুণ করে ফেললো, ওইদিকে তোর রেজাল্ট 4 গুণ হইলো, সেটাও একটা কথা। কিন্তু দ্বিগুণ করে ফেলার কারণে তোর উপহারের পরিমাণ দ্বিগুণ হওয়ার কারণে তোর 8 গুণ রেজাল্ট হবে, এটা কি হাস্যকর কথাবার্তা বলতেছিস বাবা? তোরা কি বুঝছিস বাপ? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এটা তো ইমনের নানার ক্ষেত্রেও পসিবল না, যে খুব লক্ষ্মী ভোলা, শুধু মাথাটা ডিস্টার্ব। আচ্ছা, সো এই জন্য এই কথাটা বলা হয়। আমি জানি না তোমরা ফিল করছো কিনা ব্যাপারটা, যে বিক্রিয়ার ক্রম 2 এর বেশি হওয়াটা আসলেই খুবই সন্দেহপূর্ণ একটা ঘটনা, মানে ওয়েদার দ্যাট থিং ইজ পসিবল অর নট। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, বাট ট্রাস্ট মি, আমি আবারও বলছি, এই জিনিস কয়জন বুঝে আমি জানি না। এটা যে তোমাদেরকে বুঝাইলাম সেটাও আমি আমার নিজের মতো করে যেটা বুঝছি পড়াইতে সেটাই বুঝাইলাম। এটা আমাদের সময় কেউ বুঝায় দেয় নাই। সো এই জন্য জেনে রাখো, বুঝে রাখো। তোমরা অনেকেই আছো অনেক কিছু বোঝো না এই বয়সে, তাতে মন খারাপ হয়। আমাকে দিয়ে মনে হয় বইয়ের ঢাবে কিরাক করা পসিবল না। কিরাক, ইদানিং নতুন নতুন কতগুলো টার্ম আসছে। বুয়েট ক্র্যাক, ঢাবি ক্র্যাক, মানে কিরাক করে ফেলেছে। ইন্ডিয়া থেকে আমদানি করে এই শব্দগুলো, বোঝা যায় যে এটা। তারপরে কাট মার্কস, আমরা কোনোদিন শুনি কাট মার্কস, এইসব টার্ম আমাদের লাগতো না। আমরা পরীক্ষা দিয়ে এসে আল্লাহর নাম বিসমিল্লাহ করে ঘুমায় যেতাম। হবে না, চান্স হইলে হবে, না হলে নাই। কাট মার্কস, ফাট মার্কস কত, এটার জন্য ভিডিও একটা বানাইলেই মোটামুটি ভাইরাল হয়ে যাইতেছে। ইউ আর গিভিং দ্য অপরচুনিটি টু দ্য স্টুপিডস। কি দরকার এইসব জিনিস? পরীক্ষা দিয়ে একটু মাথা ঠান্ডা করে বস রে বাবা, নেক্সট পরীক্ষার কথা চিন্তা কর। হ্যাঁ বলো, কি বলতেছিলে ইরফান? হ্যাঁ, ক্র্যাক করে ফেলতেছে, নিজের মাথা ক্র্যাক হয়ে যাবে, বুঝবেও না কিছু, ক্র্যাক হয়ে যাচ্ছে। আসো
তোমার চাকরি যাবে ইনশাআল্লাহ। তোমরা আমার জন্য একটু দোয়া করো, আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, তোমাদের জন্য ইনশাল্লাহ অন্যরকম একটা পৃথিবী চলে আসবে আর কি, দেখা যাক। হ্যাঁ কি কি তোর হিন্টওয়ালা এই আর এক বুয়েট ক্র্যাকার আইছে, কাটমার কলা আইছে, ছাগল কোথাকার। পরীক্ষা কেবল দিছস, ধৈর্য ধর, অপেক্ষা কর। আচ্ছা, 2 নাম্বার কথা কি বলছে, বিক্রিয়া ক্রম ভগ্নাংশ হতে পারে। এটা কি বলছিলাম আপনাদেরকে গতদিন ক্লাসে? আচ্ছা, আমাকে একটু বলো তো, বিক্রিয়ার যে হার আমরা বের করি এটা কিভাবে বের করে? খাতা কলমে বের করে নাকি বাস্তবে? মানে এটা কি থিওরিটিক্যাল কোনো ব্যাপার নাকি এক্সপেরিমেন্টাল? এক্সপেরিমেন্টাল একটা ব্যাপার। সো এইটা একটা এক্সপেরিমেন্টাল ডেটা। কে এর মান কিভাবে বের করে গতকালকে হালকা একটু আইডিয়া দিয়েছিলাম, মনে আছে কিনা আমি জানি না। সো কে এর মান পাওয়াই যায়, এটা কোনো ব্যাপারই না। তো বিক্রিয়ার যে ক্রম, যে পাওয়ারে কত বসালে যে ইকুয়েশনের সাথে স্যাটিসফাইড হয়, ওই জিনিসটার মান যে কোনো কিছু আসতে পারে। কোনো বিক্রিয়ার ক্ষেত্রে হইতে পারে 2.1 সরি 1.2 1.5 এরকম হইতেই পারে, বাট আমরা ফ্র্যাকশনাল ওই ডেটাগুলো নিয়ে কাজ করি না, ঠিক আছে? আমরা স্ট্যান্ডার্ড জায়গাগুলো, যেমন ধরো তোমাকে সাইন 30 ডিগ্রি শেখানো হয়েছে, 45 ডিগ্রি শেখানো হয়েছে, 60 ডিগ্রি শেখানো হয়েছে, কেন? স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, মাঝখানেরও অ্যাঙ্গেল আছে, যদি লাগে তুমি ক্যালকুলেটর টিপ দিয়ে বের করতে পারো বা সিস্টেম জনক করা যাবে, বাট স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল নিয়ে কথা বলো। তো এখানে একই কাহিনী, 0 অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার দেখছি, তার মানে মূল ধারণাটা হয়েছে, এরপরে বাকি জিনিস আমাদের প্রয়োজনে আমরা করে ফেলতে পারবো। বুঝছো তোমরা আইডিয়াগুলো নাকি? আচ্ছা, এইখানে তো কিছু কথা বললাম না, আমাকে একটু বলো এইখানে কি হবে? 0 অর্ডার তো আমার দিকে সাইড হয়েছে, চোখ বড় বড় করি, যে তুই তো আমার কথা কিছু বললি না। যদি বিক্রিয়কের পরিমাণ 1600 গুণ বাড়ে। আচ্ছা, তো আমি একটু এটাকে লিখে রাখি, তা নাহলে মন খারাপ করতেছে। তাহলে এর ঘনমাত্রা দ্বিগুণ করলে dx বাই dt কত গুণ হবে বলেন তো? 3 থাকবে। আচ্ছা, সেম থাকবে, সেম থাকবে, লিখে রাখি। তাহলে এইখানেও একই হবে না? হ্যাঁ ভাইয়া। এই যে সেম থাকবে। বাবারে, বুঝছিস সবাই নাকি? মজার জিনিস কিন্তু। এই জন্যই আমি বলছিলাম 0 অর্ডার রিয়াকশনকে আমি কি নাম দিয়েছিলাম মনে আছে বলেন তো? বেয়াদব বিক্রিয়া। ফার্স্ট অর্ডার রিয়াকশনকে কি নাম দিয়েছিলাম মনে আছে? স্মার্ট বয়। ভদ্রপোলা মানে স্মার্ট বয়। আর এটারে কি কইছিলাম মনে আছে? ওভার স্মার্ট। মানে একে একটু বললে বেশি বুঝে আর কি, বেশি লাফায় লাফায় তিড়িং বিড়িং করে আর কি। মানে এটা হচ্ছে ইমন আর কি। হ্যাঁ, ইমন মনে হয় 5 বা 6 অর্ডার হবে আর কি। আচ্ছা, আজকের ক্লাসের লাস্ট প্রসঙ্গে চলে আসছি। তোদের আজকে মুকিদের ক্লাস আছে না? আচ্ছা, ঠিক আছে। বিক্রিয়ার হার ধ্রুবক বলে তোমরা যেটাকে জানো, সেটাকে আমরা কে দিয়ে লিখি? বিক্রিয়ার হার ধ্রুবক। এইটার আরেকটা নাম হচ্ছে কি বলেন তো? আপেক্ষিক বিক্রিয়া হার। আপেক্ষিক বিক্রিয়া হার ইংরেজিতে বলা হচ্ছে স্পেসিফিক রেট অফ রিঅ্যাকশন। স্পেসিফিক রেট অফ রিঅ্যাকশন। সো জিনিসটা কি আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। এইটার ব্যাখ্যাটা বইতে যেটা দেয়, বই কিতাবে, সেটা একবার বলবো, তারপরে আমার নিজের ব্যাখ্যাটা দিব আর কি, যে আমি কিভাবে ফিল করছি। মানে আমাদের সময়কার বইতে এটা ব্যাখ্যা করা ছিল না, একটা অঙ্কের মধ্যে শুধু লেখা ছিল যে এই বিক্রিয়ার আপেক্ষিক বিক্রিয়া হার হচ্ছে এত। তো ওইটার একক টেকক দেখে বোঝা লাগতো যে এটা আসলে হার ধ্রুবকের কথা বলতেছে। মানে কোথাও লেখা ছিল না যে আপেক্ষিক, মানে কি বলে, হার ধ্রুবককে আপেক্ষিক বিক্রিয়া হার বলে। তোরা কি বুঝছিস আমার কথা? মানে ওই নামটা লেখাই ছিল না, বাট ওটা দেখে বোঝা লাগতো আর কি, একটাই অঙ্ক ছিল। তো তখন আমি যখন স্টুডেন্টদেরকে করাইতাম, একটা ব্যাখ্যা নিজের মতো করে দিতাম। কি ওস্তাদ চলে আসো, কি তোমার 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 ক্লাস কয়টায় এখন? তাহলে 8টা 2 বাজে, তোমার ক্লাস কি 8টায়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার 5 মিনিট লাগবে আর কি। ওকে, তো আমি আমার মতো করে বুঝাইতাম। তো এখন তো ইউটিউব গুগলের আমল, দেখলাম যে ইন্ডিয়াতেও একই কাহিনী করে, আমাদের বইতে যেটা এখন লেখে ওইটাই বলে আর কি। বাট আমার ওই অনুভূতিটা আমি তোমাদেরকে দিব। আসো, আমি যেরকম বুঝি, আমি তো একটু বেশি বুঝি। ইমনের নানা আমার বন্ধু ছিল। আসো, সো একটা বিক্রিয়া চিন্তা করো, ওই সেই একই ঘোড়ার ডিমের বিক্রিয়া, এ বিক্রিয়া করে কোনো একটা প্রোডাক্ট। তো এই বিক্রিয়ার জন্য আমরা যদি রেট ইকুয়েশন লিখি, dx বাই ডিটি ইকুয়ালস কি আসে? কে ইন্টু এ এর ঘনমাত্রা, তাই না? তো এখন তোমার যেহেতু কে এর ডেফিনেশন লাগবে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি কে, তাহলে আমরা কি করব? সেই ফিজিক্সের সিস্টেমে চলে যাব, ফিজিক্সে যেভাবে করে কে এটাকে রেখে
বাকি সব আর এক পাশে। আচ্ছা ডিএক্স বাই ডিটিটাকে আমরা কি আর লিখতে পারতাম না? আর রেট অফ দ্য রিয়াকশন, এভাবে যদি লিখে অভ্যস্ত না, বাট এটা তো লেখাই যায়। তাহলে কি লেখা যায়? কে ইকুয়াল টু আর বাই কি থাকে? এ এর কনসেন্ট্রেশন। তাহলে এবার বইতে যে বুকিশ ডেফিনেশনটা দেয়, যে সংজ্ঞাটা বলে যে কে কাকে বলে, কোন একটা বিক্রিয়ার কে জিনিসটা আসলে কি, সে সংজ্ঞাটা বলো তো তোমরা একটু, কিভাবে বলবো এখান থেকে? হ্যাঁ, একক ঘনমাত্রায়। এই যে এইটার মান যদি 1 হয়, এটার মান যদি 1 করে ফেলি, বুঝছস? ঘনমাত্রা যদি এক একক দেয়া হয়, অর্থাৎ কোনো একটা বিক্রিয়া করবো 1 মোল পার লিটার সলিউশন নিয়ে, সিস্টেম নিয়ে, তাহলে তখন বিক্রিয়াটার যে বেগ পাবো ওই বেগটাকে বলে হচ্ছে ওই বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে একক ঘন দূর কার একক ঘনমাত্রায়? বিক্রিয়কের একক ঘনমাত্রায় বিক্রিয়ার প্রাপ্ত হারকে, হার মানে বেগ আর কি, প্রাপ্ত হারকে মানে ওই সময় তুমি যে হারটা পাবা, হারকে ওই বিক্রিয়ার কি বলে বলেন তো? হার ধ্রুবক, বা কি বলতেছি, আপেক্ষিক বিক্রিয়া হার বলে। বুঝেছো সবাই? এখন আসো বন্ধু, ওই শুনতেছিস? হ্যাঁ শুনতেছি ভাইয়া। এখন আসো, আমার মতো করে টেকনোলজি দিই, মানে আমি তখনও এই সংজ্ঞা জানতাম না, আমি আমার মতো করে বলতাম জিনিসটা কি। সেটা হচ্ছে, দেখ একটু ডিফারেন্ট ওয়েতে বলি, আমি উপরে নিচে দুই জায়গাতে ডেল্টা কল্পনা করতাম, ডেল্টা ডিফারেন্স। অর্থাৎ তুমি এভাবে ভাবতে পারো যে বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন করতেছি, এখন এই পরিবর্তনটা তাহলে কত করা লাগবে বলেন তো? এক একক পরিবর্তন। বিক্রিয়কের ঘনমাত্রা একক পরিবর্তন করলে বিক্রিয়ার হার কি পরিবর্তিত হবে না? চেঞ্জ হয়। বিক্রিয়কের ঘনমাত্রা একক পরিমাণ পরিবর্তন করলে বিক্রিয়ার হারের যে পরিবর্তনটা আমরা পাবো, এই পরিবর্তনটাকে আমি বলতাম হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, বা হচ্ছে তোমার আপেক্ষিক বিক্রিয়া হার। তোমরা বোঝো নাই? বুঝতে পারছি ভাইয়া। এবং there arises a fundamental question about defining things. আমি, তোমরা বুঝতেছো না মানে আমি বইয়ের কথাবার্তা বলতেছি না, তোমাদের একটু অন্য লেভেলে নেওয়ার চেষ্টা করতেছি। যেদিন বিজ্ঞানী হবা, নতুন নতুন টার্ম আবিষ্কার করবা, নতুন কিছু ডিফাইন করা লাগবে, সেদিন কিভাবে ডেফিনেশন দিবা। মানে একটা জিনিস চিন্তা করো, কিছু কিছু ডেফিনেশনের ক্ষেত্রে তুমি যখন রো ডিফাইন করছিলা ফিজিক্সে, কি বলছিলা? m/v। তুমি সেদিন সংজ্ঞা দিছিলা, মানে ডোন্ট গেট মি রং, কেউ বুঝতে না পারলে জাস্ট লিভ ইট, কোনো প্রবলেম নাই, আমি জাস্ট একটু অন্য লেভেলের কথাবার্তা বলতেছি। তুমি বলছিলা যে এটার একক, তাই না? একক আয়তনের যে ভরটা হবে সেই ভরকেই কি বলে? ওই পদার্থের ঘনত্ব, ঠিক আছে? আচ্ছা এখন তুই আবার যখন ভি কে ডিফাইন করতে গেছিলি, ভেলোসিটি, তখন তুই কি বলছিলি ভাই? তখন তুই বলছিলি যেটা, যে কি একক সময়ে যে সরণ অতিক্রম হয়, তাই না? তার মানে এইটার ভ্যালু তুমি 1 করে দিয়ে যে সরণটা পাইছিলা সেই সরণকে বলছিল হচ্ছে ভেলোসিটি, ঠিক কিনা? ওকে, এখন তুই যখন ভাইরে ধর অ্যাক্সিলারেশনকে ডিফাইন করতে গেছিলি এ, তখন কি বলছিলি? ডেল্টা ভি বাই হচ্ছে ডেল্টা টি, বলছিলি না? এখানে ডেল্টা টি দিলেও যা, টি দিলেও তাই, মানে তোদের আমি কোন দিকে নিচ্ছি তোরা বুঝতেছিস কিনা জানি না। এটা বলছিলি যে একক সময়ের মধ্যে বেগের যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনকে বলা হচ্ছে অ্যাক্সিলারেশন। আচ্ছা, এখন তোরা আবার কেমিস্ট্রিতে ফেরত আয়, অনেকক্ষণ ফিজিক্সে ঘোরাফেরা হইলো। আমরা একটা কথা বলছিলাম, আর ইকুয়াল টু হচ্ছে পিভি ডিভাইডেড বাই এনটি। হোপফুলি আপনারা সবাই বুঝতে পারতেছেন, আপনারা সেই যোদ্ধা যারা পরিবেশ রসায়ন পড়ে ফেলছে। তাহলে একটু বলতো আমাকে, এইখানে আমরা কিভাবে কথা বলতেছিলাম যে 1 মোল গ্যাসের তাপমাত্রা যদি 1 কেলভিন কি করা হয়েছিল? পরিবর্তন, মনে আছে? 1 একক পরিবর্তন করা হয়েছিল যদি হয়, তখন যে কৃতকাজটা হয়, পিভি মানে তো কৃতকাজ, সেই কৃতকাজের পরিমাণটাকে বলে আর, তাই না? তার মানে দেখ, কারো কারো ক্ষেত্রে ডিফাইন করার সময় আমরা পরিবর্তন দিয়ে কথা বলা লাগে, বা পরিবর্তন দিয়ে কথা বলি ইচ্ছা করে। কারো কারো ক্ষেত্রে পরিবর্তন নয়, ডেটাটা ডিরেক্ট যদি ইনস্ট্যান্টেনিয়াসলি 1 হয়।
সো এখন তোদের আমি কাজ দিয়ে দিচ্ছি, এই রিয়েলাইজেশনটা যে আমার আসছে এটা যেন তোদের নিজে থেকে আসে, যে কখন পরিবর্তন দিয়ে কথা বলা লাগে। ধর এখানে যদি সংজ্ঞাটা আমরা এইভাবে বলতাম যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন সিচুয়েশনে, তা কিন্তু বলে না, বলে 1 কেলভিন পরিবর্তন করা লাগবে। পরিবর্তন না বললে সংজ্ঞাটাই দাঁড়ায় না। কিন্তু এইখানে আবার পরিবর্তন দিয়ে বলা যায়, একক দিয়ে বলা যায়, এখানে বলা যায়, এখানেও পরিবর্তন দিয়ে বলা যায়, একক দিয়ে বলা যায়। তোরা আমি বুঝাইতে পারতেছি না মনে হয়। হ্যাঁ, তার মানে যে ভ্যারিয়েবলটার ভ্যালুটার ডাইনামিক সেটাকে আমরা পরিবর্তন দিয়ে চিন্তা করবো, আর যেটা স্ট্যাটিক সেটা মানে স্থির। সরি, কিছু না। আই উইশ তুই আমার সামনে থাকতি, কি কিউট লাগতো। কি লাইয়া, সব কিছুর একটা দ্রুত আনসার দেওয়ার অভ্যেস, গরু কোথাকার। কি বুঝাইছি ফিল কর, 2 দিন এটা নিয়ে ভাব, আমি কত বছর এটা নিয়ে ভাবি, তারপরে একটা রিয়েলাইজেশনে আসছে। সব কিছু রিয়েলাইজেশন কি হুট করে হবে? সব এক রাইতে বুয়েট কিরাক করার লোক, এরা কেউ ধ্যানের লোক না। ধ্যান করতে শিখতে হবে। প্রশ্নটা বুঝছিস কিনা এটা হচ্ছে আমার মেইন কনসার্ন, যে সামটাইমস উই ডিফাইন various terms in a certain way and sometimes we break the rule, and when to break the rule, when to obey the rule, that's the fact. কখন কি করা লাগবে এই জিনিসটা তোমরা বোঝো কিনা, that's a very beautiful turning point of your life, I think, to be a thinker. বলবো না সায়েন্টিস্ট, to be a thinker, যে ভাবুক মন, চিন্তক মন চিন্তা করে কিনা, নাকি বইতে যা পায় খালি এই নিয়ে দৌড়ায় বেড়ায়, এই আর কি। যাই হোক, সো বুঝছো তোমরা, আমি এখানে যে ডেল্টা দিয়ে বলি সবসময়, মানে আগেও বলতাম এখনো বলি, এটা বলা যায় কি না, যেদিন তুমি ওই প্রশ্নটার উত্তর পাবা, কোন প্রশ্নটা জানি, এই যে এই প্রশ্নটার উত্তর যেদিন পাবা সেই দিন বুঝবা, সেই দিনই তুমি জাস্টিফাই করতে পারবা যে আমার সংজ্ঞা ভুল ছিল কি ছিল না। তার আগে তোমার বলার কোনো রাইট নাই। আমি বলবো না যে আমার সংজ্ঞা সঠিক বা ভুল, তোমার উপরে ছেড়ে দিলাম। তোমরা কি বুঝছো এখানে তাহলে আমার ডেফিনেশনটা কি হবে বলেন তো? বিক্রিয়কের ঘনমাত্রা 1 একক পরিবর্তনের কারণে বা পরিবর্তন করা হলে বিক্রিয়ার হার, যে পরিবর্তনটা ঘটে, বিক্রিয়ার হারে যে পরিবর্তন হয়, সেইটাকে বলে হচ্ছে ওই বিক্রিয়ার হার ধ্রুবক বা আপেক্ষিক বিক্রিয়া হার। বুঝছিস? বুঝছি ভাইয়া। ওকে, ঠিক আছে, আজকের পড়াশোনা এই পর্যন্তই থাকুক, এরপরে মনে হয় না আর কিছু আছে। হ্যাঁ এটাই। সো আগামী ক্লাস তোমাদের 26 তারিখে হওয়ার কথা। মাঝখানে যদি অ্যাডমিশনের পোলাপাইন ক্লাস না করে তাইলে হচ্ছে বৃহস্পতিবারেও ক্লাস নিব ইনশাল্লাহ। সো বৃহস্পতিবার তো আরও আগে, আজকে কেবল কি বার গেল, মঙ্গলবার নাকি? হ্যাঁ, পরশুদিন অ্যাডমিশনের ক্লাস শেষ। ওই যে মাঝে মধ্যে প্রবলেম দেখায়, মাঝে মধ্যে এক্সট্রা কিছু মনে চাইলে বলি আর কি, এই আড্ডা দেই। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। হ্যাঁ, টাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।